ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেনেসিস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু হিস্টোলজি লেকচার। I am Dr. Hasan Mahmood Rumi, now working as an assistant professor, Tayunesa Memorial Medical College, Department of Pediatrics. সো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিস্টোলজি। মূল আলোচনায় যাবার পূর্বে আমরা ইম্পর্টেন্ট টপিকসগুলো একটু দেখে নিব। হিস্টোলজিকে ইউজুয়ালি আমরা দুই ভাগে ভাগ করি। ওয়ান ইজ বেসিক হিস্টোলজি, অ্যানাদার ইজ সিস্টেম বেসড হিস্টোলজি। বেসিক হিস্টোলজির মধ্যে থাকে আমাদের সেল এবং টিস্যু। সেলের মধ্যে তাদের অর্গানেলি, তাদের ফাংশন, তাদের স্ট্রাকচার, এবং টিস্যুর মধ্যে চার ধরনের টিস্যু: এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকুলার এন্ড নার্ভাস। সিস্টেম বেসড হিস্টোলজির মধ্যে ডিফারেন্ট সিস্টেম লাইক কার্ডিওভাস্কুলার, রেনাল, নার্ভাস, এন্ডোক্রাইন এটসেট্রা। পরীক্ষার জন্য বেসিক হিস্টোলজির পার্টটুকু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ সেল এবং টিস্যু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এছাড়া সিস্টেম বেসড হিস্টোলজির মধ্যে কিছু সিস্টেম লাইক lymphatic system আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, very important for exam. Besides this, skin is another important topics. Cardiovascular system and respiratory system is also important. Among the cell different organelles, the most important organelles are cell membrane, nucleus, mitochondria, endoplasmic reticulum and Golgi complex. So এই পাঁচটি অর্গানেলি আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। নেক্সট আমরা জানবো প্রিপারেশনের জন্য আমাদের কি কি বই লাগবে। ফার্স্ট, জেনেসিস এক্সক্লুসিভ হিস্টোলজি শীট, যেটা আমাদের লেটেস্ট এডিশন আপনাদের কাছে যাবে, সেটাকে বেস করে আপনাদের প্রিপারেশনটা নিতে হবে। এর পাশাপাশি আমরা জানি হিস্টোলজির যে টেক্সট বুক জ্যানকুরিয়া, সেটিও আপনাদেরকে দেখতে হবে। তবে জ্যানকুরিয়া থেকে সবটুকু পড়া আপনাদের সম্ভব হবে না। সো এই জন্য আমি যতটুকু বলি, জ্যানকুরিয়া থেকে আপনারা যেটা করবেন, প্রত্যেকটি চ্যাপ্টার শেষে আপনারা দেখবেন চ্যাপ্টার সামারি থাকে। সেই চ্যাপ্টার সামারি খুব ভালো করে পড়তে হবে। কিছু সামারাইজ করা টেবিল থাকে, সেই টেবিলগুলো পড়তে হবে এবং পিকচারগুলো দেখতে হবে। ডিয়ার ডক্টরস, একটি বিষয় মনে রাখতে হবে, হিস্টোলজি মানে কিন্তু বেশি বেশি পিকচার দেখতে হবে। আপনাকে যদি হিস্টোলজি সম্পর্কে ক্লিয়ার কনসেপশন নিতে হয়, তাহলে আপনাকে বেশি বেশি পিকচার দেখতে হবে। সেই পিকচার হতে পারে আপনার জ্যানকুরিয়া বইয়ের, কিংবা ইন্টারনেট থেকেও আপনারা দেখতে পারেন। এর পাশাপাশি একটি বাজারে প্রচলিত যে গাইড বইগুলো আছে, তার যেকোনো একটি আপনারা রাখতে পারেন সহায়ক হিসেবে, লাইক সেটি হতে পারে সেলিম রেজা, অথবা সেটি হতে পারে ডাক্তার জহির ভাই বই। বাট আপনাদের মেইন ফোকাস থাকবে হিস্টোলজি এক্সক্লুসিভ শীট। তার পাশাপাশি এক্সট্রা কিছু ইনফরমেশন যেগুলো আমরা ক্লাসে বলি, কিংবা আপনি অন্য কোনো বই থেকে পেলেন, সেটি আপনি শিটে তুলে নেবেন। এইভাবে আপনি যদি শিটকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারেন, আশা করি আপনার একটি ভালো প্রিপারেশন হবে। সো নাও কাম টু দ্য টপিকস। ফার্স্ট উই উইল ডিসক্রাইব অ্যাবাউট সেল। সো সেলের ডেফিনিশন আপনারা সবাই জানেন, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। There are two types of cell, one is prokaryotic, another is eukaryotic. Pro means adi বা before, karyote means nucleus. So adi nucleus বিশিষ্ট যে সেল, তাকেই আমরা বলি prokaryotic cell. On the other hand, eu means true বা প্রকৃত, karyote means nucleus. So প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট যে সেল, তাকেই আমরা বলবো eukaryotic cell. Now difference between prokaryotic and eukaryotic, একটি স্ট্রাকচার দিয়ে রাখবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে প্রোক্যারিওটিক যেহেতু আদি সেল, সেখানে অনেক কিছুই থাকবে না। সো এই পার্থক্যটা মনে রাখার জন্য আমি একটি ট্রিক্স আপনাদের বলে দিয়ে দিয়েছি। দেখেন, in case of prokaryotic cell many things are absent. Those who presents, in case of structure it will be simple, in case of size it will be smaller, in case of number it will be few, that is single or two. On the other hand, in eukaryotic cell structure will be complex, size will be larger, number will be multiple. So এই ট্রিক্সটা আপনারা যদি এই পার্থক্যের মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলে ম্যাক্সিমাম পার্থক্যগুলি আপনাদের মনে থাকবে, আই থিংক। এখন আমরা যদি একটু এক্সাম্পলটা মনে রাখি, যেমন প্রোক্যারিওটিক এক্সাম্পল মনে রাখবেন ব্যাকটেরিয়া। অন দ্য আদার হ্যান্ড ইউক্যারিওটিক এক্সাম্পল হচ্ছে অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল এন্ড ফাঙ্গাই। এরপর দেখেন, আমি কিছু পয়েন্টস হাইলাইট করেছি আপনাদের, সেগুলো হচ্ছে মেমব্রেন এনক্লোজড অর্গানেলি, এটা প্রোক্যারিওটিকে থাকে না, কিন্তু ইউক্যারিওটিকে থাকে। প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে প্রোক্যারিওটিকে কোনো কার্বোহাইড্রেট অর স্টেরল থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। সাইটোপ্লাজমের ক্ষেত্রে প্রোক্যারিওটিকে কোনো সাইটোস্কেলিটন থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। ক্রোমোজোমের ক্ষেত্রে প্রোক্যারিওটিকে কোনো হিস্টোন থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। রাইবোসোম প্রোক্যারিওটিকে স্মলার, ইউক্যারিওটিকে লার্জার। সেল ডিভিশন প্রোক্যারিওটিকে বাইনারি, ইউক্যারিওটিকে মাইটোসিস। একটি বিষয় একটু এক্সেপশন হিসেবে মনে রাখবেন, সেটি হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল এটি মূলত প্রোক্যারিওটিকের একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এবং এটি যখন প্রোক্যারিওটিকে থাকে, তার স্ট্রাকচারটা থাকে কমপ্লেক্স। অন দ্য আদার হ্যান্ড ইউক্যারিওটিকে সাধারণত সেল ওয়াল থাকে না। যেমন আমি এক্সাম্পল বলছিলাম অ্যানিমাল সেল, অ্যানিমাল সেলে কোনো সেল ওয়াল থাকে না। সেল ওয়াল প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল এন্ড ফাঙ্গাই, বাট এটার স্ট্রাকচারটা হবে সিম্পল। হোয়াট ইজ সেল ওয়াল? ইট ইজ অ্যান এক্সট্রা লেয়ার over the cell membrane, and cell membrane is living but cell wall is non-living, and it is an important characteristics of prokaryotic cell, that is bacteria. So now come to parts or components of a typical human cell. A typical human cell consists of mainly two parts, one is cell membrane or plasma membrane, another is protoplasm. Protoplasm is again divided into two parts, cytoplasm and nucleus. Cytoplasm is again divided into two parts, some are organelles, some are inclusions. Organelles are two types, some are membranous, some are non-membranous, and you have to memorize this membranous and non-membranous organelle very well. So আমরা যে কোনো একটা ভালো করে মনে রাখবো, যেমন নন মেমব্রেনাস অর্গানেলি, আমরা যদি একটি ফর্মুলা মনে রাখি, তাহলে সেটি হতে পারে সেরা মামা। আমি নন মেমব্রেনাস অর্গানেলগুলোর কথা বলছি, সেরা মামা। অর্থাৎ এখানে আমরা সেন্ট্রোজোম, রাইবোজোম, মাইক্রোটিউবিউল এন্ড মাইক্রোফিলামেন্ট। সো এই চারটি অর্গানেল হচ্ছে ইম্পর্টেন্ট নন মেমব্রেনাস অর্গানেল। সো সেন্ট্রোজোম, রাইবোজোম, মাইক্রোটিউবিউল এন্ড মাইক্রোফিলামেন্ট। Besides this, there are some inclusions in the cytoplasm like secretory granule, pigment granule, lipid and glycogen and crystal. শুধু নামগুলো আপনারা পড়বেন। Now come to cell membrane, another important topics. So what is cell membrane? It is that structure that separates the cytoplasm from the external environment. Thickness is 7.5 to 10 nanometer. Unit দিয়ে খেয়াল রাখবেন, sometimes unit can be changed like angstrom. So what is the relation between nanometer and angstrom? 1 nanometer is equal to 10 angstrom. Now come to the composition of cell membrane. Cell membrane is composed of protein, lipid and carbohydrate. Among the lipid, phospholipid and cholesterol are main. Among these two lipid, phospholipid is the most important lipid of cell membrane. Now electron microscopic structure of cell membrane. There are three model. Most important is fluid mosaic model. So what is fluid mosaic model? নাম থেকে আমরা বুঝতে পারছি, এই মডেল অনুযায়ী একটি পোরশন কাজ করবে ফ্লুইডের নাই, আরেকটি পোরশন কাজ করবে মোজাইকের নাই। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী লিপিড পোরশনটুকু কাজ করে ফ্লুইডের নাই। অন দ্য আদার হ্যান্ড প্রোটিন পোরশনটুকু কাজ করে মোজাইকের নাই। কাজে
So first come to the lipid portion of cell membrane. So fluid mosaic model অনুযায়ী সেল মেমব্রেনটি মূলত ফসফোলিপিড দ্বারা তৈরি এবং এটি দুটো লেয়ার বিন্যস্ত থাকে, এজন্য একে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার এবং তার দুটো ইন থাকে, ওয়ান ইজ হাইড্রোফিলিক অর পোলার ইন, অ্যানাদার ইজ হাইড্রোফোবিক অর নন পোলার ইন। সো আমরা ছবিতে যে রাউন্ডেড টেলগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে পোলার ইন। মনে রাখতে হবে এই পোলার ইন ইজ কম্পোজড অফ ফসফেট গ্রুপ। নাও নন পোলার টেল ইট ইজ কম্পোজড অফ ফ্যাটি অ্যাসিড চেইন। So as this lipid portion contain both polar and non-polar in, it is called amphipathic. That substance that contain both polar and non-polar in. So maximum জায়গায় যদি ফসফোলিপিড থাকবে, বাট মাঝে মাঝে কিন্তু আমরা একটা দুটো কোলেস্টেরলও পাবো। Now come to protein portion. In fluid mosaic model, there are two types of protein. One is integral, another is peripheral. নাম থেকে বলতেছি integral, that is cell membrane এর মধ্যে embedded থাকবে। এই embeddedটা 1/3, half কিংবা full হতে পারে। Those integral protein extend from one portion of cell membrane to another portion that is completely occupy the layer that is called transmembrane protein. অর্থাৎ যে সমস্ত ইন্টিগ্রাল প্রোটিন সেল মেমব্রেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিন্যস্ত থাকবে তাদেরকে একটা বিশেষ নামে ডাকা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন। যেমন আমরা একটা ইন্টিগ্রাল প্রোটিন দেখতে পাচ্ছি, এটা সেল মেমব্রেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিন্যস্ত, সো এর আরেকটি নাম হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। নাও কাম টু পেরিফেরাল প্রোটিন. Peripheral protein usually situated at the end, but we know there are two end. One is cytoplasmic surface, or we can say it inner surface. Another is extra cytoplasmic surface, we can say it outer surface. You have to know that this peripheral protein usually attach with inner surface. So আমরা দেখতে পাচ্ছি এটা inner or cytoplasmic end এর সাথে attach আছে. Now come to carbohydrate. Carbohydrate is usually either attached with lipid or attached with protein. If it is attached with lipid, it is called glycolipid. If it is attached with protein, it is called glycoprotein. Collectively, it is called glycocalyx. Peripheral protein গুলো যেমন inner or cytoplasmic surface থাকে, carbohydrate portion গুলো usually outer surface এ থাকে। Functions of membrane protein থেকে integral protein এর ফাংশন গুলো ভালো করে পড়ে নেবেন এবং মনে রাখবেন সেল মেমব্রেনে প্রোটিনের যে কাজ তার সবগুলোই মূলত করে integral protein. Peripheral protein mainly enzyme হিসেবে কাজ করে। Now mechanism of transport across the plasma membrane. এটি মূলত physiology part, but একটা জিনিস হাইলাইট করার জন্য আমি যেটা দিয়েছি সেটি হচ্ছে vesicular transport. It occurs in two ways. One is exocytosis, another is endocytosis. Exo means out of the cell, endo means enter into the cell, and this occurs by three ways. One is phagocytosis, two pinocytosis, and three receptor mediated endocytosis. So phagocytosis means cell solid জিনিস engulf করে, যাকে বলা হয় cell eating. Pinocytosis cell liquid জিনিস engulf করে, যাকে বলা হয় cell drinking. On the other hand, receptor সাহায্যে হলে তাকে বলা হয় receptor mediated endocytosis. So what is the message from this lesson? Message is that endocytosis may occur for both solid and liquid. That is, endocytosis is applicable for both solid and liquid. So now a question for practice regarding cell membrane. A, protein molecules are located on the outer surface. আপনারা দেখেন আমরা কিন্তু দেখেছিলাম peripheral protein গুলো inner surface থাকে, so it is false. Lipid is arranged in two layers, it is true. We have already known phospholipid bilayer. Gap junctions are produced by channels in protein. Actually, gap junctions is produced by integral protein, so it is true. Endocytosis may occur for both solid and liquid. It is also true. E, carbohydrate molecules are attached to form a coat on the inner surface. It is false. We have shown in the picture that is it's situated in the outer surface. Now come to nucleus. So very important. It is the control center of a cell, and it may be rounded or elongated, diameter 4 to 10 micrometer. Usually one part cell, but there are few exceptions like binucleated cell present in liver and urinary bladder, and we all know that multinucleated cell are present in skeletal muscle cell. Four structures are found in the nucleus: nuclear membrane, chromatin, nucleolus, and nucleoplasm. Among these four, chromatin is very very important. So first come to nuclear membrane. আমরা ছবির সাহায্যে নিউক্লিয়ার মেমব্রেনের বর্ণনা শেষ করব। নিউক্লিয়ার মেমব্রেন মূলত দুটো প্যারালাল ইউনিট মেমব্রেন দ্বারা গঠিত। ওয়ান ইজ আউটার, অ্যানাদার ইজ ইনার। আউটার এন্ড ইনারের মাঝে একটি গ্যাপ আছে যাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস অর পেরিনিউক্লিয়ার সিস্টেম। Outer nuclear membrane is continuous with rough endoplasmic reticulum. So we can say that rough endoplasmic reticulum is closely associated with nuclear outer membrane. Inner nuclear membrane is stabilized by a meshwork of protein called nuclear lamina. ল্যামিনাতে একটি প্রোটিন থাকে, তার নাম ল্যামিন। তার একটি পরিচয় মনে রাখবেন, সে হচ্ছে একটি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। যখন আমরা পরবর্তীতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলবো তখন আবার সেটা ডেসক্রাইব করব। আউটার এন্ড ইনার যেখানে ফিউজ হয় সেখানে তৈরি হয় নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, সেখানেও একটি প্রোটিন থাকে, তার নাম পোরিন, নিউক্লিওপোরিন। সো আমরা দুটো প্রোটিনের নাম জানলাম, ল্যামিনাতে অবস্থিত ল্যামিন প্রোটিন এবং নিউক্লিয়ার পোর কমপ্লেক্সে অবস্থিত নিউক্লিওপোরিন প্রোটিন। কিপ ইন মাইন্ড। নাও কাম টু ক্রোমাটিন। যখন ক্রোমাটিন শব্দটা আমাদের সামনে আসে তখন আরো দুটো শব্দ আমাদের সামনে আসে, সেটি হচ্ছে ক্রোমোজোম এবং ক্রোমাটিন। সো আমরা একটু জেনে নিই এই তিনটি শব্দের অ্যাকচুয়াল ব্যাখ্যা কি। সো প্রথমে আমরা জানবো ক্রোমাটিন এবং ক্রোমোজোমের মধ্যে কি পার্থক্য আছে। ডিয়ার ডক্টরস, আমরা জানি একটি সেলের জীবনচক্র, অর্থাৎ যাকে আমরা বলি সেল সাইকেল, এটা দুটো ভাগে বিন্যস্ত। ওয়ান ইজ ইন্টারফেজ, অর্থাৎ এটাকে আমরা বলি রেস্টিং ফেজ অর নন ডিভাইডিং ফেজ, যেখানে কিছু আরএনএ প্রোটিন তৈরি হয়, যেখানে ডিএনএ রেপ্লিকেশন অর ডুপ্লিকেশন হয়। আরেকটি ফেজ হচ্ছে মাইটোসিস অর ডিভিশনাল ফেজ, যেখানে সেলের ডিভিশন হয়। এই ক্রোমাটিন এবং ক্রোমোজোম এই দুটোই হচ্ছে ডিএনএ এর একটি ফরম্যাট, এই দুটো দশায় অবস্থান করে। অর্থাৎ সেলটি যখন রেস্টিং অবস্থায় থাকে, অর্থাৎ যখন ইন্টারফেজে থাকে, তখন ডিএনএ এর ফরম্যাটটা থাকে আনকয়েলড, লং এন্ড থিন, নট কনডেন্সড, তাকেই বলা হয় ক্রোমাটিন। অন দ্য আদার হ্যান্ড, যখন সেলটা ডিভিশনাল ফেজে ঢুকে যায়, মাইটোসিসে ঢুকে যায়, তখন ডিএনএটা কয়েলড হয়, কম্প্যাক্ট, থিক এন্ড রিবন লাইক হয়, কনডেন্সড হয়, তখন তাকে বলা হয় ক্রোমোজোম। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রোমোজোম এন্ড ক্রোমাটিন। মূলত ক্রোমোজোম এবং ক্রোমাটিন বেসিক পার্থক্য হচ্ছে, একটি হচ্ছে আনডুপ্লিকেটেড, অর্থাৎ যেখানে সিঙ্গেল স্ট্র্যান্ড থাকে, আরেকটি হচ্ছে ডুপ্লিকেটেড, অর্থাৎ ডাবল স্ট্র্যান্ড থাকে। শুধু সিম্পলি এটি মনে রাখেন। তাহলে ওভারঅল কথা হচ্ছে ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড তিনটি কিন্তু ডিএনএ ফরম্যাট। ক্রোমাটিন আনকয়েলড, ক্রোমোজোম কয়েলড বাট আনডুপ্লিকেটেড অর সিঙ্গেল স্ট্র্যান্ড। অন দ্য আদার হ্যান্ড, ক্রোমাটিন ইজ ডুপ্লিকেটেড ফর্ম অফ ক্রোমোজোম। ক্রোমাটিন সম্পর্কে আমাদের তিনটি কথা মাথায় রাখতে
ডিএনএ একটি ফরম্যাট, এর সাথে থাকে একটি বেসিক প্রোটিন দ্যাট ইজ কল্ড হিস্টোন। সো এই ছবিতে আমরা যে রাউন্ডেড পোর্শনটা দেখতে পাচ্ছি বলের মতো, এই প্রত্যেকটি হচ্ছে মূলত হিস্টোন এবং এটি ফরম্যাটটি থাকে অক্টামেরিক, অর্থাৎ 8টি বলের ন্যায় হিস্টোন প্রোটিন একসঙ্গে ডিএনএ দ্বারা র‍্যাপ করা থাকে। সো ছবিতে দেখতে পাচ্ছেন এই 8টি বলের ন্যায় হিস্টোন প্রোটিন এবং তার সাথে র‍্যাপ ডিএনএ, এই যে একটি ফরম্যাট, এই ফরম্যাটকে বলা হয় নিউক্লিওজোম। এরকম অসংখ্য নিউক্লিওজোম মিলেই একটি ক্রোমাটিন প্রকৃত। নাও chromatin are two types, one is euchromatin, another is heterochromatin. Before I mentioned that eu means true বা প্রকৃত, so ক্রোমাটিনের প্রকৃত বৈশিষ্ট্য যে ধারণ করে সেই হচ্ছে ইউক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনের ফার্স্ট যে বৈশিষ্ট্য আমরা জেনেছি সেটি হচ্ছে সেটি আনকয়েলড। সো যদিও আমরা ওভারঅল বলছি ক্রোমাটিন মানে আনকয়েলড, বাট অ্যাকচুয়ালি ইট ডিভাইড ইনটু টু পার্টস, ওয়ান পার্ট ইজ রিয়েলি আনকয়েলড or less coiled and another part is coiled. So this less coiled or uncoiled portion of chromatin is called euchromatin. So ক্রোমাটিনের প্রকৃত বৈশিষ্ট্য ধারণ করে হচ্ছে ইউক্রোমাটিন এবং এটি হচ্ছে জেনেটিক্যালি অ্যাক্টিভ, ইট ইজ লাইটলি স্ট্রেন্ড, লেস কনডেন্সড and finally dispersed, এবং মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে আমরা ইউক্রোমাটিনকে পাই। On the other hand, coiled segment of chromatin is called heterochromatin এবং এটি জেনেটিক্যালি inert or inactive, the example হচ্ছে sex chromatin or barbotin. So what are the functions of chromatin? As we have already know, it is DNA. So there are presence of gene in the DNA. So আমাদের শরীরের যে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য এটিকে ক্যারি করাই হচ্ছে ক্রোমাটিনের একটা অন্যতম কাজ। এবং যেহেতু আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সো এই ক্রোমাটিনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অল টাইপস অফ আরএনএ তৈরি করা, লাইক এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। বাকি যে দুটো কাজ আছে সেই দুটো কাজ মূলত হেটেরোক্রোমাটিন অর সেক্স ক্রোমাটিনের। অর্থাৎ sometimes we are confused about the sex determination, whether the phenotypic sex and genotypic sex are different. In that sense, in that case, we have to do karyotyping, and by karyotyping, we can actually know the genetic sex of that patient or individual. So in that case, for karyotyping, sex chromatin or barcode help us to identify the actual sex of that individual. Now nucleolase থেকে আমরা শুধুমাত্র ফাংশনটি জানবো, নিউক্লিওলাস সিনথেসাইজ রাইবোজোমাল আরএনএ। এতক্ষণ আমরা ক্রোমাটিনের ফাংশন জেনেছি, সেটি কিন্তু সব ধরনের আরএনএ তৈরি করে। অন দ্য আদার হ্যান্ড নিউক্লিওলাস শুধুমাত্র রাইবোজোমাল আরএনএ তৈরি করে, যেটা থেকে আলটিমেটলি পরবর্তীতে রাইবোজোম তৈরি হয়, সেটা আমরা পরে আবার দেখব। Now come to mitochondria. Mitochondria is an important membranous organelle and it is called the powerhouse of cell because cellular respiration occurs here to release energy for the cell to live. Another important information is mitochondria has its own strand of DNA, very very important. যেটা এতক্ষণ আমরা ডিএনএ নিয়ে অনেক কথা বলেছিলাম, সেটি ছিল নিউক্লিয়ার ডিএনএ, বাট এখন আমরা মনে রাখবো যে মাইটোকন্ড্রিয়ার আলাদা ডিএনএ আছে। ইজ দিস সেম? নো, ইট ইজ সাম ডিফারেন্স। অর্থাৎ নিউক্লিয়ার ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়ার ডিএনএর মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা আমরা পরে দেখব। তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আরো একটা ইনফরমেশন যেটি আপনারা আপনাদের শিটে লিখে রাখতে পারেন, সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে 100% ম্যাটারনালি ইনহেরিটেড এবং ইট ক্যান রিজেনারেট ফ্রম প্রি এক্সিস্টিং মাইটোকন্ড্রিয়া বাই ফিশন, এবং এটি রড শেপ, একটি এলংগেটেড স্ট্রাকচার। সো এই ইনফরমেশনগুলো আপনারা লিখে রাখতে পারেন। নাও কাম টু স্ট্রাকচার। Mitochondria has two membrane, outer and inner. Outer membrane is sieve-like and contain a transmembrane protein called porine, and inner mitochondrial membrane is folded, that is called cristae, and the bounded space is called matrix. এবং সেই ম্যাট্রিক্সের মধ্যে আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখতে পাচ্ছি, তার চেহারাটা হচ্ছে সার্কুলার। Functions of mitochondria very very important, triple star. So we have already know it is called the powerhouse of cell. Second, mitochondria contain enzyme that take part in some reaction. অর্থাৎ অনেকগুলো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন মাইটোকন্ড্রিয়াতে হয়, লাইক রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, oxidative phosphorylation, citric acid cycle, beta oxidation of fatty acid and ketogenesis. Among these 5 reactions, first 2 reactions occur in mitochondrial inner membrane and rest of the 3 occurs in mitochondrial matrix. এর মধ্যে inner membrane যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হয় সেটা হচ্ছে respiratory chain or electron transport chain. Besides this, number 3 functions of mitochondria, as mitochondria has own strand of DNA, it can synthesize RNA as well as protein. And lastly, it helps in apoptosis. It is another important functions of mitochondria. So mitochondria কোথায় বেশি থাকে? যেখানে বেশি এটিপি তৈরি দরকার সেখানেই mitochondria বেশি থাকে। কোথায় অ্যাবসেন্ট থাকে? RBC and terminal keratinocyte কি কি কন্টেইন করে দেখে নিবেন। Now come to the difference between nuclear DNA and mitochondrial DNA. এর মধ্যে যেগুলো আপনাদেরকে ভালো করে পড়তে হবে, নিউক্লিয়ার ডিএনএ বোথ প্যারেন্টস থেকে আসে, বাট আমি আগে বলেছি মাইটোকন্ড্রিয়া 100% ম্যাটারনালি ইনহেরিটেড। সো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইনহেরিটেড ফ্রম মাদার। Nuclear DNA is linear but mitochondrial DNA is circular. Nuclear DNA is diploid but mitochondrial DNA is haploid. Nuclear DNA has lower mutation rate but mitochondrial DNA has higher mutation rate. Nuclear DNA has intron but mitochondrial DNA has no intron. এই পার্থক্যগুলো একটু ভালো করে পড়ুন। Now come to endoplasmic reticulum. It is also a membranous structure and it is connected to nuclear membrane. আমরা যখন নিউক্লিয়ার মেমব্রেনের ছবি দেখেছিলাম তখন আমি বলেছিলাম rough endoplasmic reticulum is closely associated with nuclear outer membrane. So it is called the highway of cell and there are two types of endoplasmic reticulum, one is rough and another is smooth. মূল আলোচনা যাবার পূর্বে একটা ছোট ইনফরমেশন লিখে রাখেন, সেটি হচ্ছে rough endoplasmic reticulum is basophilic but smooth endoplasmic reticulum is not basophilic. So now come to rough endoplasmic reticulum. Why it is called rough? Because of attachment of ribosome. So আমরা জানি রাইবোজোমের কাজ হচ্ছে মেইনলি প্রোটিন তৈরি করা। সো যে সমস্ত জায়গায় বেশি প্রোটিন তৈরি করা দরকার হয় সেই সমস্ত জায়গাতেই মূলত rough endoplasmic reticulum বেশি থাকে। Functions of rough endoplasmic reticulum very very important. First of all, synthesis of exportable protein. So question is, what is exportable protein? Answer is, protein work in two places. Some work inside the cell called intracytoplasmic protein. Some work outside the cell called extracytoplasmic or exportable protein. So those exportable protein is synthesized by rough endoplasmic reticulum. Second function আপনারা কেটে দেন, synthesis of phospholipid. এটি ডিলিট হবে, synthesis of carbohydrate, initial glycosylation of glycoprotein, assembly of multi-chain protein, and lastly the most important, post-translational modification of protein. So what is translation? Synthesis of protein from RNA is called translation. After translation, protein has some modification that is aided by rough endoplasmic reticulum.
Besides this, another two organelles are involved in post-translational modification of protein. They are ribosome and Golgi complex. So overall, three organelles are involved in the post-translational modification of protein: rough endoplasmic reticulum, ribosome, and Golgi complex. আপনারা আরেকটি বিষয় লিখে লিখতে পারেন, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটি কাজ হচ্ছে EARD, তাকে বলি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাসোসিয়েটেড ডিগ্রেডেশন। অর্থাৎ যদি কোনো আনওয়ান্টেড প্রোটিন তৈরির প্রক্রিয়া যায় তখন সেটাকে ডিগ্রেড করা, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি ফাংশন। সো এটিকে বলা হয় ERAD, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাসোসিয়েটেড ডিগ্রেডেশন। এটা আপনারা ছোট করে লিখে রাখতে পারেন। Now come to smooth endoplasmic reticulum. So why it is smooth? Because of no attachment of ribosome, and it is located cells of the adrenal cortex and liver cell. And smooth endoplasmic reticulum appears in a specialized form called sarcoplasmic reticulum that is found in striated muscle cell. So functions of smooth endoplasmic reticulum, very, very important. So synthesis of lipid, steroid hormone, synthesis and storage of cholesterol, which is important function. Another important function is participation in contraction process in muscle cell. You know, for contraction there is needed of calcium, and এই calcium কে জমা রেখে একটা control manner রিলিজ করা, এটাই হচ্ছে smooth endoplasmic reticulum একটি function. Another function is helps in utilization of glucose from glycogen. By this way, it helps in glycogenolysis process. And another most important function of smooth endoplasmic reticulum is whenever a noxious substances enter into the body, it degrades it by oxidation, conjugation, methylation, etc. And এই প্রক্রিয়াটা সংঘটিত হয় আমাদের যে অর্গানে, তার নাম হচ্ছে লিভার। আর অর্গানেলি বললে হবে smooth endoplasmic reticulum. So here is a question for you. The smooth endoplasmic reticulum aids in detoxification process. It is definitely true, found in protein secreting cell. Protein secreting cell বেশি পাওয়া যায় rough endoplasmic reticulum. So it false. Acts in the post translational modification of protein. সেখানেও কাজ করে rough endoplasmic reticulum. So false. May found in striated muscle cell. It is true. It is called sarcoplasmic reticulum. Are involved in the synthesis of export protein. Export protein synthesis involved থাকে rough endoplasmic reticulum. So it is false. Now come to another important organelle. It is Golgi complex. Actually, Golgi complex is closely associated with rough endoplasmic reticulum. আমরা দেখেছি নিউক্লিয়াসের আউটার মেমব্রেনের সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে rough endoplasmic reticulum. আবার rough endoplasmic reticulumের সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে Golgi complex. It is also a membranous organelle and it is closely packed intercommunicating membrane bound system. It has two phases. One is cis phase, another is trans phase. So what is cis phase and another is trans phase? We know protein is actually formed or synthesis in ribosome. After synthesis, it is first modified by ribosome. Second modification of protein is occurred in rough endoplasmic reticulum. And final modification of protein is occurred by Golgi complex. So rough endoplasmic reticulum থেকে প্রোটিনগুলো যখন মডিফিকেশন উদ্দেশ্যে Golgi complex এ আসবে, তখন সে যে রাস্তা দিয়ে Golgi complex এ ঢোকে তাকে বলা হয় cis phase. মডিফিকেশন শেষে যে পথ দিয়ে Golgi complex থেকে বেরিয়ে যায় তাকে বলা হয় trans phase. So we can say that cis phase is entry phase and trans phase is exit phase. So functions of Golgi complex, very, very important. And the most important function is modification of protein. Always keep in mind, Golgi complex never synthesize protein, but it always modify the protein. That is, modification of protein is one of the most important function of Golgi complex. Besides this packaging and storing of protein, lysosome may be produced in Golgi complex, and it is necessary for the synthesis of acrosome in spermatozoa. So now come to ribosome, another important structure, and it is a non-membranous structure, and it is composed of ribosomal RNA and protein. So 4 types of ribosomal RNA and 80 different protein. যখন আমরা নিউক্লিওলাসের ফাংশন বলেছিলাম, তখন বলেছিলাম নিউক্লিওলাই সিনথেসাইজ রাইবোসোমাল আরএনএ। সেই রাইবোসোমাল আরএনএ এবং তার সাথে প্রোটিন মিলেই মূলত তৈরি হয় রাইবোসোম। এবং এই রাইবোসোমের লোকেশন কখনো নিউক্লিয়াসের ভিতরে থাকে, কখনো নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে থাকে। সো কখনো যদি বলা হয় যে নিউক্লিয়াস কন্টেইন রাইবোসোম, এটা কিন্তু ট্রু দিতে হবে। রাইবোসোম আর টু টাইপ, ওয়ান ইজ 80S, another is 70S. S means Wedberg unit. 80S পাওয়া যায় ইউক্যারিওটিকে, 70S পাওয়া যায় প্রোক্যারিওটিকে। 80S is again divided into 60 and 40, 70 is again divided into 50 and 30. So আমরা দেখতে পাচ্ছি there are two subunit. One is large, another is small. ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে large ribosomal subunit, another is small ribosomal subunit. So we all know that the main function of ribosome is to synthesize protein. এবং এই প্রোটিনটি তৈরি হয় মূলত large subunit. So keep in mind, large subunit is used to produce protein. So functions of ribosome we have already known. There are two types of ribosome. One is free, another is attached with rough endoplasmic reticulum. Those ribosome attached with rough endoplasmic reticulum synthesize exportable protein, and free ribosome synthesize intracytoplasmic protein. Now the question is, what organelles are involved in protein synthesis? Answer is 3 organelles mainly involved in protein synthesis. One is ribosome, second is rough endoplasmic reticulum, and third is mitochondria. Always keep in mind, Golgi complex never involved in protein synthesis but involved in post-translational modification of protein. So now come to the lysosome. It is a membranous organelle and there are many lysosomal enzymes. এটি আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। And lysosome are two types. One is primary lysosome, another is secondary lysosome. So আমরা জানি লাইসোসোমের কাজ হচ্ছে ডিগ্রেড করা, ডেস্ট্রয় করা। আমাদের বডিতে যখন কোনো ফরেন সাবস্টেন্স ঢুকে তাকে ডেস্ট্রয় করার কাজটি হচ্ছে লাইসোসোমের। বাট এই লাইসোসোম দুটো ফরম্যাটে সেই কাজটি করে থাকে। একটা হচ্ছে প্রাইমারি লাইসোসোম, আরেকটা হচ্ছে সেকেন্ডারি লাইসোসোম। প্রাইমারি লাইসোসোম ক্যান নট ডিগ্রেড, অর্থাৎ ডাইজেশনের কাজটি সে করে না। কে করে? সেকেন্ডারি লাইসোসোম। অর্থাৎ এই পার্থক্যটা আমরা যদি একটু খেয়াল করি, আমরা জানি গোলগি কমপ্লেক্সের একটি ফাংশন হচ্ছে লাইসোসোম তৈরি করা। সো গোলগি কমপ্লেক্স থেকে ফার্স্ট বাডিং অফ হয়ে যে স্ট্রাকচারটা তৈরি হয় তাকে বলা হয় প্রাইমারি লাইসোসোম, and it contain hydrolytic enzyme but inactive. When a foreign substance is bounded by a phagocytosis and form a phagosome,
when this phagosome it attaches with primary lysosome, then this structure is called secondary lysosome. অর্থাৎ সেকেন্ডারি লাইসোজোম হচ্ছে প্রাইমারি লাইসোজোমের সাথে যখন ফ্যাগোজোম অ্যাটাচ হয়, এবং যখন অ্যাটাচ হয় তখন সেই ইনঅ্যাক্টিভ হাইড্রোলাইটিক এনজাইমগুলো অ্যাক্টিভেট হয় এবং সেই ফরেন পার্টিকেলটা আলটিমেটলি ডিস্ট্রয়েড হয়। এজন্যই বলা হয়েছে প্রাইমারি লাইসোজোম ক্যান নট ডিগ্রেড বাট সেকেন্ডারি লাইসোজোম ক্যান ডিগ্রেড। এবং প্রাইমারি লাইসোজোমের সাইজ কিন্তু স্মল, আপনারা দেখেছেন, সেকেন্ডারি লাইসোজোম কিন্তু লার্জার হয়। এবং প্রাইমারি লাইসোজোম ডু নট আন্ডারগো ডাইজেশন, সেকেন্ডারি লাইসোজোম আন্ডারগো ডাইজেশন। নাও কাম টু সেন্ট্রিওল। সো সেন্ট্রিওল ইজ অ্যানাদার নন মেমব্রেনাস অর্গানেল। আমরা চারটি অর্গানেল পড়েছিলাম মেইনলি, রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল এন্ড মাইক্রোফিলামেন্ট। So what is centriole? It is a cylindrical structure composed of microtubule. কি পরিমাণ microtubule? 9 sets of microtubule। তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে microtubule 9 sets এবং arranged in triplet, তিনটি করে আছে, এরকম 9টি সেট microtubule মিলেই মূলত centriole গঠিত। So what is microtubule? It is a part of cytoskeleton, যেটা আমরা পরবর্তীতে দেখব। So দুটো centriole যখন পাশাপাশি অবস্থান নেয় তখন তাকে বলা হয় সেন্ট্রোজোম। So এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোজোমের ফাংশনটা একটু ভিন্ন। সেন্ট্রিওলের ফাংশন মূলত নন ডিভাইডিং সেলে এরা সিলিয়া ফ্ল্যাজেলা তৈরি করে। অন দ্য আদার হ্যান্ড সেন্ট্রোজোমের ফাংশন হচ্ছে মূলত সেল ডিভিশনের সময়। সেল ডিভিশনের সময় এই এক জোড়া সেন্ট্রোজোম অর্থাৎ সেন্ট্রিওল আলাদা হয়ে যায়, আলাদা হয়ে তারা দুই পোল বা মেরুতে চলে যায় এবং সেখানে বসে তারা মাইক্রোটিবিউলের সাহায্যে স্পিন্ডেল ফাইবার তৈরি করে। উদ্দেশ্য হচ্ছে এই স্পিন্ডেল ফাইবারের দেখানোর পথে ক্রোমোজোমগুলো মুভমেন্ট করবে। সো কোনো একটি সেলের সেল ডিভিশনের পূর্ব শর্ত হচ্ছে অ্যাক্টিভ সেন্ট্রিওল। সো কোনো সেলে যদি অ্যাক্টিভ সেন্ট্রিওল না থাকে তাহলে তার স্পিন্ডেল ফাইবার তৈরি হবে না, স্পিন্ডেল ফাইবার তৈরি না হলে ক্রোমোজোমের মুভমেন্ট হবে না, ক্রোমোজোমের মুভমেন্ট না হলে সেল ডিভিশন হবে না। সো আমরা যে পার্মানেন্ট সেল হিসেবে নিউরনকে জানি, তার সেল ডিভিশন না হওয়ার কারণ হচ্ছে এটাই যে সেখানে কোনো অ্যাক্টিভ সেন্ট্রিওল থাকে না। নাও কাম টু সাইটোস্কেলেটন। সো হোয়াট আর দ্য স্কেলেটাল কম্পোনেন্ট অফ এ সেল? দেয়ার আর থ্রি কম্পোনেন্ট: মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সো এই ছকটি থেকে আমরা তাদের সাব ইউনিট সম্পর্কে জানবো, ডায়ামিটার এবং পোলারিটি, এই তিনটি বিষয় জানবো, সাব ইউনিট, ডায়ামিটার এন্ড পোলারিটি। এখন আমরা এর সম্পর্কে একটু আলাদাভাবে বর্ণনা করব। ফার্স্ট, মাইক্রোটিবিউল। এটি একটি নন মেমব্রেনাস স্ট্রাকচার, আলফা এবং বিটা টিবিউলিন মলিকুল থাকে। ফাংশন হচ্ছে সেলের শেপ মেইনটেইন করে, কিছু ট্রান্সপোর্টের ভূমিকা রাখে, কিছু সেল স্ট্রাকচারের স্ট্রাকচার এলিমেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ সেই সমস্ত স্ট্রাকচারের মধ্যে আমরা মাইক্রোটিবিউলকে পাবো। সো সেই সমস্ত স্ট্রাকচার কারা? দোজ আর দ্য স্ট্রাকচার দ্যাট ইজ সেন্ট্রিওল, বেসাল বডি, সিলিয়া, ফ্ল্যাজেলা, মাইটোটিক স্পিন্ডল, কোলাজেন ফাইবার এন্ড এক্সন। অর্থাৎ এই 7টি স্ট্রাকচারের মধ্যে আমরা মাইক্রোটিবিউলকে পাবো। তার মধ্যে 5টি স্ট্রাকচারের নাম আপনাদের শীটে দেওয়া আছে, আপনারা কোলাজেন ফাইবার এবং এক্সনকে অ্যাড করে নেবেন। নাও মাইক্রোফিলামেন্ট, এর আরেকটি নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। এটিও একটি নন মেমব্রেনাস স্ট্রাকচার এবং এটি মেইনলি মাসল কন্ট্রাকশনে আমাদেরকে হেল্প করে। এছাড়াও সাইটোপ্লাজমিক স্ট্রিমিংও তার ভূমিকা আছে। নাও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখান থেকে আমরা মূলত প্রোটিনের নাম এবং তাদের সেল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো। যেমন প্রশ্ন আসতে পারে ডেসমিন প্রোটিন কোথায় থাকে, তাহলে অ্যান্সার হবে মাসল সেল। আপনাদের মনে থাকার কথা, আমি একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নাম বলেছিলাম যখন আমি নিউক্লিয়াস পড়িয়েছিলাম, অর্থাৎ সেটি হচ্ছে ল্যামিন প্রোটিন। তাহলে দেখেন সেই ল্যামিন প্রোটিন তার ডিস্ট্রিবিউশন হচ্ছে নিউক্লিয়াই অফ অল সেল। ঠিক তদ্রুপ ভাইমেন্টিন তার ডিস্ট্রিবিউশন হচ্ছে মেজেনকাইমাল সেল। যদিও শুধুমাত্র মেজেনকাইমাল সেল বলা আছে, কিন্তু মেজেনকাইমাল সেলের যে এক্সাম্পলগুলো আছে সেগুলিও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হবে, যেটা আমরা পরবর্তীতে আবার করব। Now come to cell cycle. So what is cell cycle? It is the alternation between mitosis and interphase, and duration is 24 to 36 hours. So what are the events of cell cycle? There are actually two phases. One is interphase or resting phase, another is mitosis or divisional phase. So this interphase is again divided into three parts. One is G1, S and G2. Cell cycle এর ফেজ গুলোকে মনে রাখার জন্য আমরা এইভাবে বলি, that is G1S and G2M. অর্থাৎ সেল সাইকেলের ফেজ গুলোকে আমরা বলতে পারি যে G1 এর পরে S এবং G2 এর সাথে M। অর্থাৎ এখানে G এবং S এটাকে আমরা একসাথে মনে রাখবো, এবং G2 এবং M অর্থাৎ GM এটাকে আলাদাভাবে মনে রাখবো। তারপরে G এর সাথে 1 দিব এবং আরেকটা G এর সাথে 2 দিয়ে দিব। অর্থাৎ আমাদের সিকোয়েন্সটা হবে এইভাবে G1S G2M। এখন আমরা দেখব এই চারটি ফেজে মূলত কি কি ঘটনা ঘটে। তার মধ্যে আমরা জানি যে S ফেজ হচ্ছে রেপ্লিকেটিভ ফেজ, অর্থাৎ এখানে ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশন হয়, অর্থাৎ 2n অ্যামাউন্ট ডিএনএ থেকে 4n অ্যামাউন্ট ডিএনএ হয়। নাও মাইটোসিস হচ্ছে ডিভিশনাল ফেজ, অর্থাৎ সেল ডিভিশন। এখানে সেলের ডিভিশন হয়। বাকি থাকলো আমাদের G1 এবং G2। এই G1 এবং G2 তে মূলত একই ধরনের কর্মকাণ্ড হয়, সেটা কি আরএনএ এবং প্রোটিন তৈরি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে G1 এও তৈরি হচ্ছে আরএনএ এবং প্রোটিন, G2 তেও তৈরি হচ্ছে আরএনএ এবং প্রোটিন, তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? তো পার্থক্য করার জন্যই আমি এই সিকোয়েন্সটি লিখছি। অর্থাৎ আপনি G1 এর সাথে মনে রাখবেন S মিন্স রেপ্লিকেটিভ ফেজ, অর্থাৎ G1 এ যে আরএনএ প্রোটিন তৈরি হয় তার পারপাস হচ্ছে তার পরবর্তী ফেজ অর্থাৎ S ফেজ, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশনকে সাপোর্ট দেয়া। অন দ্য আদার হ্যান্ড G2 তে যে আরএনএ প্রোটিন তৈরি হচ্ছে তার পারপাস হচ্ছে তার পরবর্তী ফেজ অর্থাৎ M বা মাইটোসিস বা সেল ডিভিশনকে সাপোর্ট দেওয়া। সো ওভারঅল এইভাবে মনে রাখেন, RNA and protein essential for DNA replication is synthesized in G1 phase. On the other hand, RNA and protein essential for cell division is synthesized in G2 phase. এই ফেজগুলো ছাড়াও সেল সাইকেলে আরেকটি ফেজ থাকে, তাকে বলা হয় Z0 or Z outside। অর্থাৎ যে সমস্ত সেল ডিভিশন অংশগ্রহণ করে না, যেমন পার্মানেন্ট সেল, সেগুলো এই Z0 বা Z outside এ অবস্থান করে। এবং এটি মনে রাখতে হবে যে এই চারটি ফেজের মধ্যে সবচেয়ে লংগেস্ট ফেজ হচ্ছে G1 around 25 hours, then S phase 2 plus 8 hours and G2 and M take 2.5 to 3 hours. Now we will discuss cell division. Events of cell division: one is karyokinesis, that is division of the nucleus; another is cytokinesis, that is division of the cytoplasm. There are two types of cell division, one is mitosis, another is meiosis. So first we will describe about mitosis. There are four phases of mitosis: prophase, metaphase, anaphase and telophase. আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, এক, এই স্টেজগুলোতে কি ঘটনা ঘটছে, পাশাপাশি এই ঘটনাগুলো ঘটার সময় তাদের ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিভাবে পরিবর্তিত হচ্ছে। সো এটার জন্য আমরা একটু স্লাইডের লেখাগুলো খেয়াল করব, আবার বোর্ডে আমি যে ছবিটি আপনাদেরকে দেখাবো সেটিও খেয়াল করব। স্লাইডে আমরা খেয়াল করব কি ঘটনা ঘটছে, অপরদিকে বোর্ডের ছবিতে আমরা খেয়াল করব তাদের ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিভাবে পরিবর্তিত হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেন আমি এখানে মাইটোসিস দেখিয়েছি ছবির মাধ্যমে। এখানে চারটি ফেজ আমি বলেছি: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তো এই ফেজগুলোতে কি ঘটনা ঘটে তা আমরা জানবো স্লাইডে আমাদের যে লেখাগুলো আছে তার
হচ্ছে ডিএনএ অ্যামাউন্ট। সো আপনারা জানেন আমাদের প্রত্যেকটি সেলে সাধারণত 23 জোড়া করে ক্রোমোজোম থাকে, অর্থাৎ 46 নাম্বার থাকে। সো 23 জোড়া থেকে আমরা এখানে মাত্র এক জোড়াকে আমরা রিপ্রেজেন্ট করছি, তার মানে প্রত্যেকটি ক্রোমোজোম রিপ্রেজেন্ট করছে 23টি ক্রোমোজোমকে। সো যখন এরকম একটা সিঙ্গেল স্ট্র্যান্ড আমাদের থাকবে এবং তার মাঝখানে একটি সেন্ট্রোমিয়ার থাকবে, তার মানে সে রিপ্রেজেন্ট করবে 23টি ক্রোমোজোমকে। সো এরকম একটি সিঙ্গেল স্ট্র্যান্ড এবং একটি সেন্ট্রোমিয়ার যদি থাকে তাহলে তার ক্রোমোজোম নাম্বার হবে 23 এবং এই সিঙ্গেল স্ট্র্যান্ডটিতে n সংখ্যক ডিএনএ থাকবে। তাহলে আপনারা দেখেন আমাদের দুটো সেন্ট্রোমিয়ার, তাহলে 46 নাম্বার ক্রোমোজোম, আর দুটো স্ট্র্যান্ড মিন্স n প্লাস n ইজ ইকুয়াল টু 2n সংখ্যক ডিএনএ। আরেকটি ফরম্যাট আমরা দেখতে পাই, দেখেন এই ফরম্যাটটা, যেখানে আমাদের সেন্ট্রোমিয়ার একটা বাট স্ট্র্যান্ড কিন্তু ডাবল, এবং এই ফরম্যাটটাকে বলা হয় কিন্তু ক্রোমাটিড। এই ফরম্যাটে আমাদের ডিএনএ নাম্বার থাকবে কিন্তু প্রত্যেকটিতে কিন্তু 23, অর্থাৎ নট 46। দুটো স্ট্র্যান্ড মানে কিন্তু 46 নয়, যেহেতু তারা একটি সেন্ট্রোমিয়ার দ্বারা ইউনাইটেড। সো এখানে আমাদের সেন্ট্রোমিয়ার যদি একটা থাকে, ক্রোমোজোম নাম্বার 23, আর দুটো স্ট্র্যান্ড বোঝাচ্ছে আমাদের ডিএনএ অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের তখন ডিএনএ অ্যামাউন্ট ডাবল হয়ে গেল। অর্থাৎ এখানে যেমন আমরা সিঙ্গেল স্ট্র্যান্ডের জন্য n ধরেছিলাম, এখানে আমাদের দুটো স্ট্র্যান্ডের জন্য আমরা ধরব 2n। এটি হচ্ছে পার্থক্য। সো এখন আমরা তাহলে শুরু করি প্রোফেজ থেকে। সো প্রোফেজ আমরা জানি ইন্টারফেজে আমরা যখন ক্রোমাটিন পড়েছিলাম, আমরা বলেছিলাম ক্রোমাটিন এবং ক্রোমোজোম ডিএনএ দুটো ফরম্যাট, একটি আনকয়েল আরেকটি কয়েল। আনকয়েল ফরম্যাট অর্থাৎ ক্রোমাটিন থাকে ইন্টারফেজে, অন দ্য আদার হ্যান্ড যখন সেল ডিভিশনে থাকে তখন সে হয়ে যায় ক্রোমোজোম, সে তখন কয়েল হয়ে যায়। অর্থাৎ এই প্রোফেজ ধাপে ফার্স্ট যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে গ্র্যাজুয়াল কয়েলিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন ইনটু কয়েলড ক্রোমোজোম। অর্থাৎ সেই আনকয়েল ক্রোমাটিনটি ধীরে ধীরে কয়েলড হতে থাকে, তখন তাকে বলা হয় ক্রোমোজোম, এবং তখন তাকে মাইক্রোস্কোপের নিচে ভিজিবল হয় সেই জিনিসটি। এবং এই স্টেজে কিছু জিনিস নিউক্লিয়াস থেকে হারিয়ে যায়, লাইক নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এই দুটো জিনিস ডিসইন্টিগ্রেট করে বা হারিয়ে যায়। এবং আমরা যে বলেছিলাম সেন্ট্রোজোম, এ পেয়ার অফ সেন্ট্রিওল ইজ কল্ড সেন্ট্রোজোম, সেই সেন্ট্রোজোম গুলো দুই প্রান্তে চলে গিয়ে দুই পোলে অবস্থান নেয়। সো এই ঘটনাগুলো ঘটে মূলত প্রোফেজে, এবং এখানে ক্রোমোজোম নাম্বার থাকে 46 এবং ডিএনএ অ্যামাউন্ট থাকে 2। নাও কাম টু মেটাফেজ। মেটাফেজ মনে রাখবেন মাঝামাঝি। মেটাফেজ মিন্স মাঝামাঝি, অর্থাৎ এই পর্যায়ে এসে ক্রোমোজোম গুলো একটি মাঝামাঝি প্লেনে অবস্থান নেয়। সেই প্লেনের নাম হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখান থেকে রেখাটি চলে গেছে, তার নাম হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন। অর্থাৎ এই মেটাফেজ স্টেজে এসে ক্রোমোজোম গুলো এই ইকুয়াটোরিয়াল প্লেনে অবস্থান নেয় এবং তারা ক্রোমাটিডে বিভক্ত, অর্থাৎ তাদের ডিএনএটা ডাবল হয়ে যায়। আগে ছিল সিঙ্গেল স্ট্র্যান্ড, এখন ডাবল স্ট্র্যান্ড। তাহলে এই ফেজে এসে আমরা যদি ক্রোমোজোম নাম্বার দেখি, তাহলে আমাদের যেহেতু সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোম নাম্বার 46, 23, 46, বাট স্ট্র্যান্ড যদি এখন টোটাল 4টি, সো ডিএনএ অ্যামাউন্ট হয়ে যাবে 4n। অর্থাৎ আগে যদি 2n ছিল, এখন কিন্তু 4n হয়ে গেল। এবং এই একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এটা কিন্তু আইডেন্টিক্যাল, বাট এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমাটিডকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। এটা কিন্তু আইডেন্টিক্যাল নয়। নাও কাম টু অ্যানাফেজ। সো অ্যানাফেজে কি ঘটে, এই যে সিস্টার ক্রোমাটিড গুলো যারা সেন্ট্রোমিয়ার অ্যাটাচ ছিল, তারা এখন সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে তারা দুই পোলের দিকে চলে যাবে। এতক্ষণ ছিল মাঝামাঝি, এখন দুই পোলে। দেখেন এতক্ষণ মাঝামাঝি প্লেনে ছিল, ইকুয়াটোরিয়াল প্লেনে, বাট এখন দুই প্রান্তে চলে গেল এবং যাওয়ার আগে তাদের সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেল। যেহেতু সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে অপোজিট পোলে চলে গেল, এই স্টেজে আমরা যদি ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট দেখি, আমাদের সেন্ট্রোমিয়ার 1 2 3 4, অর্থাৎ 4টি, এবং 4 * 23 ইজ ইকুয়াল টু 92। সো এই স্টেজে এসে আমাদের ক্রোমোজোম নাম্বার হয়ে গেল 92। অপরদিকে ডিএনএ অ্যামাউন্ট 1 2 3 4, দ্যাট ইজ 4n। আমাদের সর্বশেষ স্টেজ টেলোফেজ। আমি সহজে বলি টেলোফেজ মনে রাখার উপায় হচ্ছে রিভার্স অফ প্রোফেজ, অর্থাৎ প্রোফেজে যা হয়েছিল তার উল্টো ঘটনা। তাহলে প্রোফেজে কি হয়েছিল, আনকয়েল ক্রোমাটিড কনভার্টেড ইনটু কয়েলড ক্রোমোজোম। এখন আবার আনকয়েল হতে থাকবে, কিছু জিনিস চলে গিয়েছিল, ডিসইন্টিগ্রেট হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, সেগুলো আবার ফেরত আসবে, অর্থাৎ নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো আবার ফেরত আসবে, এবং আলটিমেটলি দুটো সেল তৈরি হবে, যার প্রত্যেকটি সেন্ট্রোমিয়ার থাকবে দুটো, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 46, এবং স্ট্র্যান্ড থাকবে দুটো, অর্থাৎ ডিএনএ অ্যামাউন্ট 2n। তাহলে খেয়াল করেন, মাইটোসিসে আমরা যাত্রা শুরু করেছিলাম প্রোফেজ থেকে 46 2n দ্বারা। আমরা টেলোফেজে আমরা যাত্রা শেষ করলাম, সেখানে দুটো সেল তৈরি হলো, শেষও হলো 46 2n দ্বারা। কাজে আমরা বলতে পারি মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে যেই দুটো সেল তৈরি হয়, তাতে ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিছুই পরিবর্তিত হয় না। এজন্যই বলা হয় থাকে ইন মাইটোটিক সেল ডিভিশন one parent cell is converted into two identical daughter cell. It is very important. Now come to meiosis. Meiosis has two parts. One is meiosis 1, another is meiosis 2. Meiosis 1 is called reductional division and meiosis 2 is called equational division. So meiosis 1 has 4 phases: prophase 1, metaphase 1, anaphase 1 and telophase 1. On the other hand, meiosis 2 has also 2 phases: 4 phase, prophase 2, metaphase 2, anaphase 2 and telophase 2. Meiosis 1 এর prophase 1 কে আবার 5টা সাবডিভিশনে ভাগ করা হয়েছে, যেটি খুব ইম্পর্টেন্ট: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। তাহলে আগের মতোই আমরা স্লাইডের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কি ঘটনা ঘটছে, এবং বোর্ডে ছবির সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব তাদের ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিভাবে পরিবর্তিত হচ্ছে। সো স্টার্ট ফ্রম লেপ্টোটিন। সো লেপ্টোটিনে মূলত যেটা হয়, আপনারা সংক্ষেপে দুটো ওয়ার্ড আপনারা শিখে লিখে রাখতে পারেন: শর্টেনিং এন্ড থিকেনিং। অর্থাৎ এখানে ক্রোমোজোমের শর্টেনিং এবং থিকেনিং হয়, এবং এখানেও আমরা যাত্রা শুরু করি 46 2n দ্বারা। নাও জাইগোটিন। সো জাইগোটিন মনে রাখবেন জোড়া। এখানে দুটো ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করে একটি জোড়া তৈরি করে, যাকে বলা হয় পেয়ারিং অর সিনাপসিস অর কনজুগেশন। তাহলে তিনটি ওয়ার্ড একই জিনিসকে মিন করে: পেয়ারিং অর সিনাপসিস অর কনজুগেশন। ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট আগের ধাপে যা ছিল তাই, অর্থাৎ 46 4n, সরি 2n. Now come to প্যাকাইটিন. It's one of the most important part of meiosis 1. Okay, so এই প্যাকাইটিন এটা ইম্পর্টেন্ট একটি ঘটনা, যেখানে অনেকগুলো ঘটনা ঘটে। প্রথমে যেটা ঘটে, এই ধাপে এসে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। সো একটি ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, দুটো ক্রোমোজোমের 4টি ক্রোমাটিড। এই 4টি ক্রোমাটিড বিশিষ্ট দশাকে বলা হয় টেট্রাড। সো প্রথম যে ইভেন্টটি ঘটে এই প্যাকাইটিনে, সেটি হচ্ছে টেট্রাড। সেকেন্ড, এই ধাপে এসে একটি ক্রোমোজোম আরেকটি ক্রোমোজোমের গায়ে অবস্থান নেয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রোমোজোম আরেকটি ক্রোমোজোমের গায়ে অবস্থান নিচ্ছে। এই গায়ে অবস্থান নেওয়াকে বলা হয় কায়েজমাটা। উদ্দেশ্য কি? টু এক্সচেঞ্জ জেনেটিক ম্যাটেরিয়াল, দ্যাট ইজ কল্ড ক্রসিং ওভার। সো তিনটি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে: টেট্রাড, কায়েজমাটা এন্ড ক্রসিং ওভার। এই ধাপে আমরা যদি ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট দেখি, তাহলে আগের ধাপ থেকে একটু চেঞ্জ, অর্থাৎ যেখানে আমাদের স্ট্র্যান্ড বেড়ে গেছে, সো ডিএনএ অ্যামাউন্ট বেড়ে গেছে, এই ধাপে আমাদের ডিএনএ অ্যামাউন্ট হয়ে যায় 4n। তাহলে আমাদের ক্রোমোজোম নাম্বার 46, ডিএনএ অ্যামাউন্ট 4n। নাও ডিপ্লোটিন। ডিপ্লোটিনে জাস্ট আরো কনডেন্স, আরো ক্রোমোজোম কনডেন্স হবে এবং আস্তে আস্তে তারা সেপারেশনের প্রিপারেশন নেবে। যেহেতু তাদের একসাথে কনজুগেশন হওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে ক্রসিং ওভার করা, জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ করা, সেটি শেষ, এখন তারা আবার সেপারেটেড হওয়া শুরু করবে এবং ডায়াকাইনেসিসে এসে তারা সেটি সমাপ্ত করবে। অর্থাৎ এই ডায়াকাইনেসিসে এসে তারা সেপারেটেড হবে, অর্থাৎ ক্রোমোজোমস আর সেপারেটেড।
মিয়োসিসের ক্ষেত্রে ডায়াকাইনেসিস এসে ঘটে, অর্থাৎ এখানে এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার করে। নাও মেটাফেজ 1 মনে করে দেখেন মাইটোসিসের মেটাফেজে কি হয়েছিল, আমি বলেছিলাম মেটাফেজে মাঝামাঝি অবস্থান নেই। সো এখানেও তাই ক্রোমোজোমগুলো মাঝামাঝি অবস্থান নিয়েছে, অর্থাৎ একটা ইকুয়েটোরিয়াল প্লেনে অবস্থান নিয়েছে। এখানেও ক্রোমোজোম নাম্বার ডিএনএ এমন আগের ধাপে যা ছিল তাই, 46 4n। নাও কাম টু অ্যানাফেজ 1। ডিয়ার ডক্টর চিন্তা করে দেখেন মাইটোসিসের অ্যানাফেজে কি হয়েছিল, সেন্ট্রোমিয়ার ডিভাইড হয়েছিল এবং অপোজিট পোলে চলে গিয়েছিল। এখানেও অপোজিট পোলে যাবে, বাট যেটি ইম্পর্টেন্ট ঘটবে না সেটি হচ্ছে সেন্ট্রোমিয়ার ডু নট ডিভাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন অ্যানাফেজ 1, সেন্ট্রোমিয়ার ডু নট ডিভাইড। সো যেহেতু সেন্ট্রোমিয়ার ডিভাইড হলে আমাদের ক্রোমোজোম নাম্বার বাড়েনি, সো দুই পোলের দিকে চলে গিয়েছে অবিভক্ত অবস্থায়, যার কারণে ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট আগের ধাপে যা ছিল তাই, অর্থাৎ 46 4n ছিল, 46 4n ই থাকে। নাও কাম টু টেলোফেজ 1। সো মাইটোসিসের টেলোফেজে কি হয়েছিল, দুটো সেল হয়েছিল। এখানেও টেলোফেজ 1 এ দুটো সেল হবে, যার প্রত্যেকটিতে সেন্ট্রোমিয়ার একটি, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 23 স্ট্র্যান্ড ডাবল, সো ডিএনএ অ্যামাউন্ট 2n। তাহলে টেলোফেজ 1 এর মাধ্যমে আমাদের ফার্স্ট নিউক্লিক ডিভিশন কমপ্লিট হলো। আমরা দুটো সেল পেলাম, আমরা যাত্রা শুরু করেছিলাম 46 2n দ্বারা, বাট যাত্রা শেষ করলাম 23 2n দ্বারা। তাহলে আমাদের এই পথে আমরা দেখতে পাচ্ছি একটু পরিবর্তন, সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার রিডিউস টু হাফ, অর্থাৎ 46 থেকে আমাদের চলে আসলো 23। বাট ডিএনএ অ্যামাউন্ট আমাদের 2n ছিল, 2n ই রইল, অর্থাৎ কোনো পরিবর্তন হলো না। একইভাবে আমরা প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এর মাধ্যমে মিয়োসিস 2 শেষ করি, যার মাধ্যমে আলটিমেটলি 4টি সেল তৈরি হয়। আমি লাস্ট স্টেজে দেখেছি যেখানে 4টা সেল তৈরি হয়, তার প্রত্যেকটিতে সেন্ট্রোমিয়ার থেকে একটি করে, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 23 স্ট্যান্ডো সিঙ্গেল, সো ডিএনএ অ্যামাউন্ট হচ্ছে n। খেয়াল করেন সেকেন্ড নিউক্লিক ডিভিশনের যাত্রা আমরা শুরু করলাম 23 2n দ্বারা, বাট যাত্রা শেষ করলাম 23n দ্বারা। তাহলে এই পথে আমাদের কি পরিবর্তন হলো, আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম নাম্বার ঠিক আছে, বাট ডিএনএ অ্যামাউন্টটি আমাদের অর্ধেক হয়ে গিয়েছে। অর্থাৎ দুটো ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্যই মূলত এই ছবিটি আপনাদের কাছে দেখানো, সেটা হচ্ছে ফার্স্ট নিউক্লিক ডিভিশন রিডিউস ক্রোমোজোম নাম্বার, দ্যাট ইজ 46 থেকে 23, এন্ড সেকেন্ড নিউক্লিক ডিভিশন রিডিউস ডিএনএ অ্যামাউন্ট, দ্যাট ইজ 2n to n। সো এই দুটি ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে। আরেকটি ইনফরমেশন মনে রাখতে হবে, দ্যার ইজ নো রেপ্লিকেশন অফ ডিএনএ বিটুইন টু নিউক্লিক ডিভিশন, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড নিউক্লিক ডিভিশনের মাঝে কোনো গ্যাপ বা স্পেস থাকে না, কোনো ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশন হয় না, এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। সো মাইটোসিস এবং মিয়োসিসের একটি পার্থক্য আমাদের সেটা দেওয়া আছে, খুব ভালো করে আপনারা পড়বেন। নাও এ কোশ্চেন ফর ইউ, যদি আপনারা এই আগে পড়াটি বুঝে থাকেন তাহলে অ্যানসারগুলো আপনার কাছে খুব সহজ হবে আশা করি। এ, দ্য ফার্স্ট নিউক্লিক ডিভিশন ডাজ নট রিডিউস দ্য ক্রোমোজোম নাম্বার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি ফলস, অর্থাৎ আমরা দেখেছি ফার্স্ট নিউক্লিক ডিভিশনে ক্রোমোজোম নাম্বার রিডিউস হয়, অর্থাৎ 46 থেকে হয়ে যায় 23। বি, দ্য ফার্স্ট নিউক্লিক ডিভিশন বিগিনস ইন দ্য ইন্ট্রা-ইউটেরাইন লাইফ, ইজ ট্রু। সি, দ্য সেকেন্ড নিউক্লিক ডিভিশন রিডিউস ডিএনএ অ্যামাউন্ট, ইট ইজ ট্রু। আমরা দেখেছি সেকেন্ড নিউক্লিক ডিভিশনে আমাদের ডিএনএ অ্যামাউন্টটা অর্ধেক হয়ে গেল, অর্থাৎ 2n থেকে হয়ে গেল n, ইট ইজ ট্রু। ডি, দ্য সেকেন্ড নিউক্লিক ডিভিশন ইন ফিমেল কমপ্লিট বিফোর ফার্টিলাইজেশন, ইট ইজ ফলস, কমপ্লিট আফটার ফার্টিলাইজেশন। ফার্স্ট নিউক্লিক ডিভিশন কমপ্লিট হয় জাস্ট বিফোর ওভুলেশন, অন দ্য আদার হ্যান্ড সেকেন্ড নিউক্লিক ডিভিশন কমপ্লিট হয় জাস্ট আফটার ফার্টিলাইজেশন। And E, the second nucleic division begins with duplication of DNA. এটি একটি false information, কারণ আমি লাস্ট যে কথাটি বলেছিলাম there is no replication of DNA between two nucleic division. So আমার মনে হয় যদি আপনারা ছবিটি একটু বাসায় প্র্যাকটিস করে পড়েন এবং বইয়ের সাথে কথাগুলো মিলিয়ে পড়েন, আপনাদের ভুল হবে না ইনশাআল্লাহ। নাও কাম টু সেলুলার ডাইমেনশন, অর্থাৎ আমরা সেলের ভিতরে যে ঘটনাগুলো সংঘটিত হয় সেগুলো সম্পর্কে জানলাম, বাট এখন আমরা জানবো সেলের প্রান্ত বা পেরিফেরিতে আসলে কি থাকে। সো আমরা যদি এটিকে একটি সেল মনে করি, তাহলে আমরা সেলের বেইজে আমরা কিছু স্ট্রাকচার পাবো যাকে আমরা বলি বেসাল ডাইমেনশন। সেলের ল্যাটারালি আমরা কিছু স্ট্রাকচার পাবো যাকে আমরা বলি ল্যাটারাল ডাইমেনশন, এবং সেলের এপিক্যালি আমরা কিছু স্ট্রাকচার পাই যাকে আমরা বলি এপিক্যাল ডাইমেনশন। প্রথমে আমরা দেখব সেলের বেইজে আমরা কি স্ট্রাকচার পাই। সো প্রত্যেকটি সেলের বেইজে সাধারণত একটি স্ট্রাকচারই থাকে, তাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। সো ইট ইজ দ্য বেসাল ডাইমেনশন। সো বেসমেন্ট মেমব্রেনের স্ট্রাকচারটা খুব সংক্ষেপে আমরা জানবো। ইট ইজ কম্পোজড অফ basal lamina and reticular lamina. Basal lamina is again divided into two parts. One is lamina lucida, another is lamina densa. Lucid means halka layer, patla layer that is transparent to electron. And on the other hand, densa means dense or packed layer that is not transparent to electron. On the other hand, reticular lamina contains some collagen fiber. So component of basal lamina is very very important. Core component laminin, that is a large glycoprotein. Type 4 collagen. You know there are different types of collagen. Among these, type 4 collagen is present exclusively and only in the basal lamina or basement membrane. It is very important information. That is, type 4 collagen is situated in basal lamina or basement membrane. And another protein entectin, another protein perlecan. So components of basal lamina is important. Now come to lateral dimension. That is, এই যে আমরা একটা সেল দেখতে পাচ্ছি, তার পাশে যদি আমরা আরেকটা সেল দেখি, তাহলে এই দুটো সেলের ল্যাটারালি কিছু স্ট্রাকচার অবস্থান করে, তাদেরকে বলা হয় মূলত ল্যাটারাল ডাইমেনশন। দ্যাট ইজ, এদেরকে কালেক্টিভলি বলা হয় ইন্টারসেলুলার কানেকশন অর জাংশন। দুটো সেলের ল্যাটারালি যে জিনিসগুলো থাকে সাধারণত সেটিকে আমরা তিন ভাগে ভাগ করি। এই জাংশনগুলোর মধ্যে এক ধরনের জাংশন আছে যাদের কাজ হচ্ছে দুটো সেলকে ধরে রাখতে সাহায্য করা, তাদেরকে বলা হয় অ্যাডহেয়ারিং জাংশন। এরকম জাংশন আছে তিনটি: জনুলা অ্যাডহেরেন্স, ডেসমোজোম অর ম্যাকুলা অ্যাডহেরেন্স এবং হেমিডেসমোজোম। আরেক ধরনের জাংশন আছে যারা এক সেল থেকে আরেক সেলে কোনো কিছু আদান প্রদান করতে দেয় না, তাদেরকে বলা হয় ইমপারমিয়েবল জাংশন। এরকম জাংশন আছে একটি, অর্থাৎ জনুলা অক্লুডেন্স অর টাইট জাংশন। আরেক ধরনের জাংশন আছে যাদের মধ্যে দিয়ে ফ্রিলি সাবস্টেন্সেস আদান প্রদান হতে পারে, তাদেরকে বলা হয় কমিউনিকেবল জাংশন। এই ধরনের জাংশনও আছে একটি। এক্সাম্পল হচ্ছে গ্যাপ জাংশনস অর নেক্সাস। সো মূলত আমাদেরকে এখানে জানতে হবে এই জাংশনগুলোর লোকেশন এবং তাদের সাথে কিছু প্রোটিনের অ্যাটাচমেন্ট থাকে এবং তাদের কাজ। তার আমরা দেখি একটা সেলের ল্যাটারালি সবার উপরে অবস্থান করে জনুলা অক্লুডেন্স অর টাইট জাংশন, তার ঠিক নিচে অবস্থান করে জনুলা অ্যাডহেরেন্স। এছাড়া আমাদের গ্যাপ জাংশনস এবং ডেসমোজোম, এখানে অবস্থান করে। বাট একটি ল্যাটারাল ডাইমেনশন, তার নাম হেমিডেসমোজোম। যদিও বলা হচ্ছে যে সে ল্যাটারালি অবস্থান করার কথা, বাট এক্সেপশনালি সে অবস্থান করে মূলত সেলের বেসমেন্ট মেমব্রেন। এটি একটি ব্যতিক্রম, মনে রাখবেন। হেমিডেসমোজোম এটি অবস্থান করে সেলের বেসমেন্ট মেমব্রেন। সো আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি
যে আমাদের সবার উপরে জনুলা অক্লুডেন্স টাইট জাংশন, তার নিচে জনুলা অ্যাডহেরেন্স, এরপরে ডেসমোজোম গ্যাপ জাংশন থাকে, বাট হেমিডেসমোজোমটা আমরা দেখতে পাচ্ছি সে সেলের বেইজে অবস্থান করছে। তাহলে এখান থেকে আমরা মেজর ট্রান্সমেমব্রেন প্রোটিনের নাম, তার সাথে সাইটোস্কেলিটাল কম্পোনেন্ট অ্যাটাচমেন্ট করবে। যেমন আমি যদি বলি অক্লুডিন প্রোটিন, এটা কোথায় থাকে? উত্তর হচ্ছে টাইট জাংশনে থাকে। প্রশ্ন হচ্ছে হেমিডেসমোজোমের সাথে কোন সাইটোস্কেলিটাল কম্পোনেন্টের অ্যাটাচ থাকে? অ্যান্সার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। শুধু একটি জাংশনের সাথে কোনো সাইটোস্কেলিটাল কম্পোনেন্টের অ্যাটাচমেন্ট নেই, সেটি হচ্ছে গ্যাপ জাংশন। সো মেইনলি জনুলা অক্লুডেন্স টাইট জাংশনটি সবার উপরে অবস্থান করে এবং সে সেলের যে প্যারাসেলুলার ডিফিউশন অর্থাৎ দুটো সেলের মাঝখান দিয়ে যে গ্যাপ, সেদিক দিয়ে যে ডিফিউশনটা এটি মূলত সে প্রিভেন্ট করে। সো অ্যাডহেরিং জাংশনের কাজ হচ্ছে দুটো সেলকে ধরে রাখতে সাহায্য করে, যেটা আমি আগে বলেছি। আর কমিউনিকেটিং জাংশন দ্যাট ইজ গ্যাপ জাংশনের কাজ হচ্ছে যার মধ্য দিয়ে সাবস্টেন্সেস আদান প্রদান করতে পারে। এজন্য তার স্ট্রাকচারটা আমরা একটু দেখব। সেখানে মূলত তার ফরম্যাটটি থাকে একটি কোনিক জোন। এই কোনিক জোনের মধ্যে আবার 6টি করে সাব ইউনিট থাকে যাকে বলা হয় কোনিক জিন। অর্থাৎ এই যে আপনারা একটা ইউনিট দেখতে পাচ্ছেন, পুরো ইউনিটকে বলা হয় কোনিক জোন। পুরো ইউনিটকে বলা হবে কোনিক জোন। তার মধ্যে যে ছোট ছোট 6টি সাব ইউনিট আছে প্রত্যেকটিকে বলা হয় কোনিক জিন। এবং এর মাঝখানে খুব ছোট পরিমাণে একটি গ্যাপ থাকে যার মধ্য দিয়ে সাবস্টেন্সেস আদান প্রদান করে, এজন্যই এটাকে বলা হচ্ছে কমিউনিকেবল জাংশন। এবং কোথায় কোথায় এই গ্যাপ জাংশন বেশি পাওয়া যায় সেই এক্সাম্পলগুলো আপনারা একটু ভালো করে পড়বেন। সো নাও কাম টু এপিক্যাল ডাইমেনশন। So there are 4 apical dimension: microvilli, stereocilia, cilia and flagella. So first come to microvilli. Microvilli সম্পর্কে তিনটি ইম্পর্টেন্ট কথা জানতে হবে। ফার্স্ট, এই যে চার ধরনের এপিক্যাল ডাইমেনশন এর মধ্যে এরা হচ্ছে সবচেয়ে ছোট অর্থাৎ স্মলেস্ট। এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। মাইক্রোভিলাই ইউজুয়ালি ইমোটাইল, এটি মনে রাখতে হবে। এই মাইক্রোভিলাইয়ের মধ্যে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে থাকে মাইক্রোফিলামেন্ট। তাহলে এই তিনটি ইনফরমেশন অর্থাৎ স্মলেস্ট, ইমোটাইল, মাইক্রোফিলামেন্ট, এই তিনটি ওয়ার্ড আপনারা মনে রাখবেন। নাও স্টেরিওসিলিয়া। স্টেরিওসিলিয়া সম্পর্কেও তিনটি কথা। ফার্স্ট, স্টেরিওসিলিয়া আর ভেরি লং মাইক্রোভিলাই, অর্থাৎ বড় মাইক্রোভিলাইকেই বলা হয় স্টেরিওসিলিয়া। সো মাইক্রোভিলাই যেমন ইমোটাইল, স্টেরিওসিলিয়াও তেমন ইমোটাইল। মাইক্রোভিলাইয়ের মধ্যে যেমন থাকে মাইক্রোফিলামেন্ট, স্টেরিওসিলিয়ার মধ্যেও তেমন থাকে মাইক্রোফিলামেন্ট। ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো আপনারা সেটা দেখে নিতে পারবেন। নাও সিলিয়া। মাইক্রোভিলাই এবং স্টেরিওসিলিয়া এদের মেইন ক্যারেক্টারিস্টিক হলো ইমোটাইল। অপরদিকে সিলিয়ার মেইন যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এটি মোটাইল। মাইক্রোভিলাই এবং স্টেরিওসিলিয়ার মধ্যে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে ছিল মাইক্রোফিলামেন্ট। অপরদিকে সিলিয়ার মধ্যে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে থাকবে মাইক্রোটিউবিউল। ডিস্ট্রিবিউশন ফাংশন আপনারা সেটা দেখে নেবেন। নাও কাম টু ফ্ল্যাজেলা। লং মাইক্রোভিলাইকে যেমন বলা হয় স্টেরিওসিলিয়া, তেমনি লং সিলিয়াকে বলা হয় ফ্ল্যাজেলা। সিলিয়া যেমন মোটাইল, ফ্ল্যাজেলাও তেমন মোটাইল। সিলিয়ার মধ্যে যেমন স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে মাইক্রোটিউবিউল থাকে, ফ্ল্যাজেলার মধ্যেও স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে মাইক্রোটিউবিউলই থাকবে। ফ্ল্যাজেলাকে পাওয়া যায় একমাত্র জায়গায়, সেটা হচ্ছে স্পারমাটোজোয়া। সো তাহলে আমরা চারটি এপিক্যাল ডাইমেনশন করলাম। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে মাইক্রোভিলাই এবং স্টেরিওসিলিয়ার স্ট্রাকচারাল এলিমেন্ট সেম, একটি ছোট আরেকটি বড়। অন দ্য আদার হ্যান্ড সিলিয়া এবং ফ্ল্যাজেলা স্ট্রাকচারালি সেম, একটি ছোট আরেকটি বড়। সো এইভাবে যদি আমরা মিলিয়ে মিলিয়ে পড়ি অবশ্যই আমাদের মনে থাকবে এবং এর মাধ্যমেই আমাদের সেল সংক্রান্ত যাবতীয় আলোচনা শেষ হলো। নাও কাম টু টিস্যু। নাও we will describe tissue. There are 4 types of tissue: epithelial, connective, muscular and nervous. First we will describe epithelial tissue. So what is the definition of epithelial tissue? So definition এর মধ্যে epithelial tissue characteristics নিহিত আছে। Epithelial tissues are collection of closely aggregated polyhedral cell with very little extracellular substances. So epithelial tissue main characteristics হচ্ছে যে সেখানে সেলুলার এলিমেন্টস অনেক বেশি থাকবে এবং এক্সট্রা সেলুলার অর ইন্টারসেলুলার এলিমেন্টস কম থাকবে। সো যেহেতু এখানে সেল প্রিডোমিনেন্ট, সেলুলার এলিমেন্ট বেশি, সো সেলস আর ক্লোজলি প্যাকড টুগেদার। সো এপিথেলিয়াল টিস্যুর অরিজিন তিনটি জার্ম থেকে হতে পারে, লাইক এক্টোডার্ম, এন্ডোডার্ম এন্ড মেসোডার্ম। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে 2, 6, 7, 8, 10 এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনারা ভালো করে পড়বেন। দ্যাট ইজ এপিথেলিয়াল সেলস আর ক্লোজলি প্যাকড টুগেদার। এপিথেলিয়াল সেলস জেনারেলি শো পোলারিটি। হোয়াট ইজ পোলারিটি? খেয়াল করেন, আমরা যে সেলটি দেখেছিলাম তার বেসাল সারফেস, ল্যাটারাল সারফেস এবং এপিক্যাল সারফেস। দেখা যায় এই এপিথেলিয়াল সেলের এপিক্যাল সারফেস এবং বেসোল্যাটারাল সারফেসের সাথে কিছু আয়নিক গ্রেডিয়েন্ট থাকে, একেই বলা হয় পোলারিটি এবং এটি এপিথেলিয়াল টিস্যুর একটা ক্যারেক্টারিস্টিক। দ্যাট ইজ এপিথেলিয়াল সেল জেনারেলি শো পোলারিটি। নাও another important characteristics of epithelial tissues are they are avascular. So তাহলে নিউট্রিশনটা কোথা থেকে পাবে? আন্ডারলাইন ক্যাপিলারি বেড থেকে। সো ভাস্কুলার সাপ্লাই না থাকলেও epithelial tissue কিন্তু নার্ভ সাপ্লাই থাকে এবং epithelial tissue তিনটি জার্ম থেকে আসে, যেটা আমরা আগেই পড়লাম। So now classification of epithelial tissue, it is 2 types. One is covering, another is glandular. Covering is 2 types: unilayered, multilayered. Unilayered is 2 types: simple, pseudostratified. Simple is 3 types: squamous, cuboidal, columnar. And pseudostratified is 2 types: ciliated, non-ciliated. Multilayered 2 types: stratified and transitional. Stratified again 3 types: squamous, cuboidal, columnar. Mainly এখান থেকে আপনাদের ডিস্ট্রিবিউশন বা এক্সাম্পলটা পড়তে হবে। সো আপনাদের শীটে দেখবেন সিম্পল স্কোমাস থেকে শুরু করে ট্রানজিশনাল এপিথেলিয়াম পর্যন্ত তার এক্সাম্পল অর ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। যতটুকু পারা যায় আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আমি ট্রানজিশনাল এপিথেলিয়াম সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলছি। এই ট্রানজিশনাল এপিথেলিয়াম মূলত একটি মাল্টি লেয়ার এপিথেলিয়াম এবং এর বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের সেল থাকে। যেমন আপার লেয়ারের সেলগুলো একটু ডোম লাইক, অর্থাৎ এগুলোকে বলা হয় লার্জ পলিহেড্রাল সেল। আমরা দেখতে পাচ্ছি যে আপার লেয়ারের সেলগুলো একটু ডোম লাইক এবং এগুলো হচ্ছে লার্জ পলিহেড্রাল সেল। আরেকটি নাম মনে রাখতে পারেন, এটিকে বলা হয় আমব্রেলা সেল। সো এই উপরের সেলগুলোকে বলা হয় লার্জ পলিহেড্রাল সেল অর ডোম লাইক সেল অর আমব্রেলা সেল। মাঝের সেলগুলোকে কিউবয়েডাল হতে পারে, পলিহেড্রাল হতে পারে, অর্থাৎ মাঝের সেলগুলো কিউবয়েডাল হতে পারে, পলিহেড্রাল হতে পারে এবং নিচের সেলগুলো দেখতে পাচ্ছি কিউবয়েডাল ইভেন কলামনারও হতে পারে। সো এই ট্রানজিশনাল এপিথেলিয়াম একটু ব্যতিক্রমধর্মী, যেখানে 3 ধরনের সেল থাকে এবং উপরের সেলগুলোকে লার্জ পলিহেড্রাল সেল অর ডোম লাইক সেল অর আমব্রেলা সেল বলা হয়। এছাড়াও ছোট্ট একটি ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি এই এপিথেলিয়ামগুলো মনে রাখার জন্য। সেটি হচ্ছে যেখানে অ্যাবজর্পশন বেশি হয় সেখানে মেইনলি কলামনার এপিথেলিয়াম থাকে। যেমন জিআই ট্র্যাক্ট, আমরা জানি সেখানে বিভিন্ন সাবস্টেন্সেস অ্যাবজর্ব হয়। সো হোল জিআই ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম আপনি দেখবেন সিম্পল কলামনার এপিথেলিয়াম। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, গল ব্লাডারও আমরা কলামনার এপিথেলিয়াম পাবো। যেখানে ফ্রিকশন হয় সেখানে সাধারণত স্ট্র্যাটিফাইড অর্থাৎ মাল্টি লেয়ার এপিথেলিয়াম থাকে। আপনারা দেখবেন মাউথ ক্যাভিটি, ভেজাইনা, ইসোফেগাস, স্কিন, এখানে আমাদের স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম থাকে। এর মধ্যে যেটা ময়েস্ট অর্থাৎ ভেজা সেখানে নন ক্যারাটিনাইজ, যেমন মাউথ ক্যাভিটি, ভেজাইনা, ইসোফেগাস, এখানে সব নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম থাকে। অন দ্য আদার হ্যান্ড যেটি ড্রাই শুকনো, যেমন আমাদের স্কিন, সেখানে
স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়, যেখানে রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট হবে, অর্থাৎ আমাদের রেনাল সিস্টেম, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, রেনাল পেলভিস, ইরেটার ব্লাডার, সেখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে। সবসময় মনে রাখবেন, প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন কে করে? ট্রানজিশনাল এপিথেলিয়াম। যেখানে ট্রান্সপোর্টেশন প্রোটেকশন হয় সেখানে সাধারণত সিলিয়েটেড থাকে, যেমন আমাদের ট্রাকিয়া, আমরা জানি সেরোস্টেরিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ঠিক তদ্রুপ ইউটেরাইন টিউব, নাদাল ক্যাভিটি, সেখানেও সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে। সো এই টিপসগুলো আপনাদেরকে কিছুটা হলো হেল্প করবে আশা করি। নাও কাম টু গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস, গ্ল্যান্ডসের ক্লাসিফিকেশন আপনাদের জানতে হবে। সেখানে আমরা নরমালি জানি গ্ল্যান্ডস টু টাইপস, একটা ভাগে সেটা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন। আরেকটা ভাগ থাকতে পারে যে তাদের অ্যাসিনের উপরে, ডাক্টের উপরে, কিন্তু একটা ক্লাসিফিকেশন আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ম্যানার অফ সিক্রেশন, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ওয়ে সিক্রেটরি প্রোডাক্ট লিভ দ্য সেল, অর্থাৎ সিক্রেটরি প্রোডাক্ট সেল থেকে কিভাবে বের হয়ে যায় এর উপর বেসিস করে গ্ল্যান্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ওয়ান ইজ হলোক্রাইন, ওয়ান ইজ অ্যাপোক্রাইন, অ্যানাদার ইজ মেরোক্রাইন। সো আমরা ছবি দেখে খুব সহজে মনে রাখবো। ফার্স্ট ইজ হলোক্রাইন। হলো মিন্স হোল, অর্থাৎ যেই ধরনের সিক্রেশনের জন্য সম্পূর্ণ সেলটাই ডিস্ট্রয়েড হয় বা ডিসইন্টিগ্রেট হয় সেটাই হচ্ছে হলোক্রাইন সিক্রেশন। তার আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সেল সেটা সামনে এসে ডিস্ট্রয়েড হয়ে সিক্রেশন আকারে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সিক্রেশনের পরে সেলের কোনো এক্সিস্টেন্স থাকে না। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা সেটা থেকে পড়ে নেবেন। নাও কাম টু অ্যাপোক্রাইন। অ্যাপোক্রাইন মিন্স এপিক্যাল অর লুমিনা, অর্থাৎ যেই ধরনের সিক্রেশনে সেলের শুধুমাত্র এপিক্যাল পার্ট ডিস্ট্রয়েড হবে, বাকি পার্টগুলো ইনট্যাক্ট থাকবে, তাকে বলা হয় অ্যাপোক্রাইন সিক্রেশন। তাহলে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, এখানে এই হচ্ছে সেলের সারি, সেখান থেকে শুধুমাত্র এপিক্যাল পোর্শনটুকু বার্ডিং অফ হয়ে এই যে হোয়াইট সিক্রেশন আকারে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই অ্যাপোক্রাইন সিক্রেশনে শুধুমাত্র এপিক্যাল পোর্শন থেকে সিক্রেশনটা বেরিয়ে যায়, বাকি পোর্শনগুলো ইনট্যাক্ট থাকে। এক্সাম্পলগুলো পড়ে নেবেন, খুব ইম্পর্টেন্ট। নাও মেরোক্রাইন। মেরোক্রাইন সম্পর্কে আমি একটি কথা বলি মনে রাখার জন্য, সেটি হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, অর্থাৎ সিক্রেশন হবে বাট সেলের কোনো ডিস্ট্রাকশন হবে না। তাহলে আমরা ছবিতে দেখি এই যে সেলগুলো সেখান থেকে সিক্রেশনগুলো বেরিয়ে চলে যাচ্ছে, বাট সেলটি কিন্তু ইনট্যাক্ট থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে সিক্রেশনটা সার্কুলেশনে যাবে? অ্যান্সার হচ্ছে বাই এক্সোসাইটোসিস, যেটা আপনার শিখে দেওয়া আছে, বাই এক্সোসাইটোসিস। এবং ম্যাক্সিমাম গ্ল্যান্ডের সিক্রেশনই হচ্ছে এই মেরোক্রাইন ধরনের। তাহলে এই তিনটি গ্ল্যান্ডেরই এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা শিখ থেকে পড়ে নেবেন। নাও কাম টু গবলেট সেল। হোয়াট ইজ গবলেট সেল? ইট ইজ ইউনিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড। সো স্ট্রাকচারটা আমরা একটু দেখি। গবলেট সেলের আপার পোর্শনটা থাকে এক্সপান্ডেড, অন দ্য আদার হ্যান্ড বেজাল পোর্শনটা থাকে একটু ন্যারো। এবং আমরা জানি গবলেট সেলে কি থাকে? গবলেট সেলে একটা মিউসিন নামক প্রোটিন থাকে, সেখান থেকে কি সিক্রেশন হয়? মিউকাস। এটাই মূলত তার কাজ। সো এই মিউকাস বা মিউসিন সিক্রেটরি ভেসিকলগুলো এই গবলেট সেলের আপার এক্সপান্ডেড পোর্শনে অবস্থান করে, এবং ম্যাক্সিমাম জায়গা জুড়ে থাকার কারণে সেলের যে আদার স্ট্রাকচার লাইক সাইটোপ্লাজম এক প্রান্তে চলে যায় আপার এক্সপান্ডেড পোর্শনে, এবং নিউক্লিয়াসটা চলে যায় নিচের দিকে ন্যারো পোর্শনে নিউক্লিয়াস অবস্থান করে। তো এই গবলেট সেলের কোন স্ট্রাকচারগুলো কোন জায়গায়, কোনটা আপার এক্সপান্ডেড পোর্শনে, কোনটা ন্যারো বেজাল রিজনে থাকে, এগুলো একটু দেখে নেবেন। এবং এই যে গবলেট সেলের সিক্রেশন, ইট ইজ ইনার্ভেটেড বাই প্যারাসিম্পথেটিক ইনার্ভেশন। ইট ইজ ইম্পর্টেন্ট। সো এক্সাম্পল অফ গবলেট সেল, ইট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় পাওয়া যায়? স্মল ইন্টেস্টাইন। কোথায় পাওয়া যায়? লার্জ ইন্টেস্টাইন এবং আরো বেশি পরিমাণে। আর কোথায় পাওয়া যায়? রেসপিরেটরি ট্রি আপ টু টার্মিনাল ব্রোঙ্কিয়াল। যখন আমরা রেসপিরেটরি সিস্টেম পড়ব তখন আবার এটা সম্পর্কে বলব। নাও কাম টু মায়ো এপিথেলিয়াল সেল। এখান থেকে শুধুমাত্র এক্সাম্পলগুলো পড়বেন, সোয়েট, স্যালিভারি, মেমারি এন্ড ল্যাক্টিক। নাও উই উইল ডিসক্রাইব অ্যাবাউট কানেক্টিভ টিস্যু। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কানেক্টিভ টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর অপোজিট ক্যারেক্টার ধারণ করে হচ্ছে কানেক্টিভ টিস্যু, অর্থাৎ এপিথেলিয়াল টিস্যুতে আমরা বলেছিলাম সেলুলার এলিমেন্ট ইজ ম্যাক্সিমাম, ইন্টারসেলুলার এলিমেন্ট ইজ মিনিমাম। তাহলে এখানে তার উল্টা, অর্থাৎ ইন্টারসেলুলার অর এক্সট্রাসেলুলার এলিমেন্ট ইজ ম্যাক্সিমাম এন্ড সেলুলার এলিমেন্ট ইজ মিনিমাম। অর্থাৎ এপিথেলিয়াল টিস্যুতে যেমন সেল প্রিডমিনেন্ট ছিল, এখানে এক্সট্রাসেলুলার এলিমেন্টসগুলোই প্রিডমিনেন্ট। অর্থাৎ এখানে কানেক্টিভ টিস্যুতে সেলের পরিমাণ খুব কম থাকে। যেহেতু সেলের পরিমাণ কম, তারা স্ক্যাটার্ড থাকে। এবং কানেক্টিভ টিস্যুতে সাধারণত তিন ধরনের জিনিস থাকে, সেল, ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্সেস। এপিথেলিয়াল টিস্যু ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম অ্যাভাসকুলার, বাট কানেক্টিভ টিস্যু ইজ ভাস্কুলার। বোথ ব্লাড সাপ্লাই এন্ড নার্ভ সাপ্লাই আর প্রেজেন্ট। এপিথেলিয়াল টিস্যুর অরিজিন বলেছিলাম তিনটি জার্ম লেয়ার থেকেই আসতে পারে, বাট কানেক্টিভ টিস্যু অরিজিনেট ফ্রম মেসোডার্ম মেইনলি, এক্সেপ্ট কানেক্টিভ টিস্যু অফ দ্য নার্ভাস সিস্টেম which comes from ectoderm. Okay, now classification of connective tissue, just reading করবেন। Now come to composition of connective tissue. Connective tissue is composed of cell, fiber and ground substances. Among these three components, cell is the most important. Very very important. There are two types of cell. One is fixed, another is transient, that is free or wandering cell. So first, fixed cell. Fixed cell derived from primitive mesenchymal cell. So what is mesenchyme? Mesenchyme is loosely organized, undifferentiated cell, mainly mesodermal cell. অর্থাৎ যখন আমরা অর্থাৎ ডেভেলপমেন্টের একটা পর্যায়ে যখন শুরুর দিকে ইন্ট্রাইউটেরিন লাইফে যখনও প্রত্যেকটি জার্ম লেয়ার ডেভেলপ করেনি, তখন সব কালেকশন অফ সেলকে বলা হয় মেসেনকাইম। সেই কালেকশন অফ সেল যারা মেইনলি মেসোডার্ম থেকে এসেছিল, সেই সেলগুলো থেকে পরবর্তীতে ডিফারেন্সিয়েটেড হয়ে যেই সেলগুলো হয় সেগুলি হচ্ছে মূলত ফিক্সড সেল, লাইক ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, এডিপোস সেল, পিগমেন্ট সেল, মাস্ট সেল এন্ড রেটিকুলার সেল। On the other hand, transient cells are derived from hemopoietic stem cell. Actually, embryonic stem cells are two types. One is hemopoietic stem cell, another is mesenchymal stem cell. So fixed cells are come from mesenchymal stem cell and transient cells are come from hemopoietic stem cell. So hemopoietic stem cell থেকে যে সেলগুলো আসে আমরা জানি সেগুলো মেইনলি ব্লাড সেল। তার মধ্যে আমরা WBC যে পাঁচটি সেল সেগুলো মনে রাখবো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এন্ড মনোসাইট। তাহলে এই পাঁচটি, তার সাথে দুটো, ওয়ান ইজ ম্যাক্রোফেজ, অ্যানাদার ইজ প্লাজমা সেল। তো আমরা জানি যে মনোসাইট থেকেই ম্যাক্রোফেজ হয়। মনোসাইট এন্ড ম্যাক্রোফেজ আর সেম সেল, ডিফারেন্ট স্টেজেস অফ ম্যাচুরেশন। অন দ্য আদার হ্যান্ড, প্লাজমা সেল তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে। সো আলটিমেটলি এই পাঁচটা সেল এবং তার দুটো জাত, এই সাতটি সেলই হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট, ফ্রি অর ওয়ান্ডারিং সেল। খুব ইম্পর্টেন্ট। Another important is cells of the mononuclear phagocytic system. অর্থাৎ আমরা জানি যে ব্লাডের যে মনোসাইট, যার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, সে ব্লাডে খুব বেশি সময় থাকে না। ব্লাডে কিছু সময় থাকার পরে সে বিভিন্ন টিস্যুতে চলে যায়। যখন সে টিস্যুতে চলে যায় তখন সেটা নাম পরিবর্তন করে। যেমন সে যখন ব্রেনে চলে যায় তার নাম হয়ে যায় মাইক্রোগ্লিয়া। যখন সে লিভারে থাকে তখন তার নাম হয় কাপ্পার সেল, লিম্ফ নোডে ডেন্ড্রাইটিক সেল, বোনসে অস্টিওব্লাস্ট, স্কিনে ল্যাঙ্গারহ্যান্স সেল। অর্থাৎ এই সবগুলো সেলই মূলত একটা সেলেরই জাত, সেটা হচ্ছে মনোসাইট। তাদের অরিজিনও একটাই, সেটা হচ্ছে বোন ম্যারো। তাদের কাজও একটাই, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই জন্যই এই সবগুলো সেলকে কালেক্টিভলি বলা হয় সেলস অফ দ্য মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। গ্রাউন্ড
সাবস্টেন্স থেকে এক্সাম্পল গুলো পড়বেন, হাইলুরোনিক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন পড়বেন। নাও কাম টু ফাইবার। দেয়ার আর 3 টাইপস অফ ফাইবার, one is collagen, one is elastic, another is reticular. So collagen fiber distribution আমরা অল্প জানবো, আমরা জানি there are several types of collagen fiber 1 2 3 4 5 etc etc, especially type 1 to type 5 এর ডিস্ট্রিবিউশন গুলো একটু জানার চেষ্টা করবেন। এর মধ্যে টাইপ 1 collagen fiber মেইনলি পাওয়া যায় বোনসে, সো বি ও এন ই, বি বাদ দিলে থাকে 1, দ্যাট মিন্স টাইপ 1 collagen fiber মেইনলি আমরা পাবো বোনসে। টাইপ 2 পাওয়া যায় কার্টিলেজে, সো কার্টিলেজকে আমরা যদি বানান চেঞ্জ করে এইভাবে লিখি কার্টুলেজ, তার মানে টাইপ 2 কোথায় পাবো? আমরা কার্টিলেজে। অপরদিকে টাইপ 4 collagen fiber আমি আগে পড়েছিলাম, সেটা পাওয়া যায় এক্সক্লুসিভলি অল বেসমেন্ট নিউক্লিয়ার। সো বাকি এক্সাম্পল গুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। এরপর দেখবেন আপনাদের শীটে কোলাজেন, ইলাস্টিক এন্ড রেটিকুলার ফাইবারের মধ্যে একটি পার্থক্য আছে, তার মধ্যে এই নাম্বারগুলো একটু ভালো করে পড়বেন 1 2 3 4 5 9 11। এর মধ্যে আবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ডিস্ট্রিবিউশন। নাও কাম টু কার্টিলেজ। সো কার্টিলেজ ইজ ওয়ান টাইপ অফ কানেক্টিভ টিস্যু, বাট ইটস ডিফার ফ্রম কানেক্টিভ টিস্যু। লাইক আমরা যখন কানেক্টিভ টিস্যু ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, তখন বলেছিলাম যে both blood supply and nerve supply are present, but cartilage is avascular. Even cartilage lacks lymphatic vessels and cartilage is formed gel-like in consist, matrix is not calcified, turns into bone by calcification. এবং কার্টিলেজের সেলগুলোকে বলা হয় কন্ড্রোসাইট। সো ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবেন। there are 3 types of cartilage, hyaline, elastic and fibrocartilage. ডেসক্রিপশনটা খুব সামান্য করে পড়লেও ডিস্ট্রিবিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট, হায়ালিন কার্টিলেজ। আমাদের বডিতে সবচেয়ে বেশি পরিমাণে যে কার্টিলেজ থাকে সেটি হচ্ছে হায়ালিন কার্টিলেজ। মনে রাখার জন্য আমি বলে থাকি যে এটি মেইনলি রেসপিরেটরি প্যাসেজ রিলেটেড জায়গায় অবস্থান করে। তো আপনি তো চিন্তা করেন আমাদের রেসপিরেটরি প্যাসেজ কোনগুলো? আমরা নাক দিয়ে শ্বাস নিচ্ছি, সো পার্টস অফ দ্য নেজাল সেপ্টাম এন্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। দেন আপনি চলে যান নিচের দিকে ফ্যারিংস ওয়ে, ল্যারিংসে। আমাদের ল্যারিংসে কিছু কার্টিলেজ থাকে, থাইরয়েড, ট্রিকয়েড, অ্যারিটেনয়েড। এখানে আমরা পাবো হায়ালিন কার্টিলেজ। আপনি আরো নিচে যান ট্রাকিয়া, সেখানে আমরা জানি সি শেপ হায়ালিন কার্টিলেজ থাকে। আমরা বুক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, সো কোস্টাল কার্টিলেজ। এছাড়াও আর্টিকুলার কার্টিলেজ অফ জয়েন্ট। সো আমরা যদি এইভাবে মনে রাখি যে আমাদের নাক থেকে শুরু করে আমাদের নেজাল প্যাসেজ রিলেটেড জায়গায় আমরা মেইনলি পাবো হায়ালিন কার্টিলেজ। নাও কাম টু ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক আমরা মনে রাখতে পারি ট্রিপল ই বা 3 ই। সো 1 ই হচ্ছে এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল অডিটরি ক্যানেল, ইউস্টেশিয়ান টিউব এন্ড এপিগ্লটিস। আর 2 সি মনে রাখবেন ল্যারিংসের দুটো কার্টিলেজ, ইউনিফর্ম এন্ড কনিকুলেট কার্টিলেজ অফ দ্য ল্যারিংস। নাও কাম টু ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ অনেক জায়গায় থাকে, বাট দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচার মনে রাখতে হবে। 2 মিডলাইন স্ট্রাকচার, one is symphysis pubis, another is intervertebral disc, very important. So এছাড়াও আপনি যত কঠিন নাম দেখবেন, যত কঠিন শব্দ যেমন গ্লেনোয়েড ল্যাব্রাম, এসিটাবুলার ল্যাব্রাম, মেনিস্কি, সমস্ত জায়গায় থাকে ফাইব্রো কার্টিলেজ। সো আমরা এই ছবির মাধ্যমে একটু লোকেশনগুলো দেখার চেষ্টা করি। আমরা ব্লুইশ যে পশুগুলো দেখতে পাচ্ছি সেটি মূলত হায়ালিন কার্টিলেজ আমরা দেখতে পাচ্ছি। নোজ, আমাদের থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ অর্থাৎ ল্যারিংসের কার্টিলেজ, আমাদের ট্রাকিয়া, আমাদের কোস্টাল কার্টিলেজ, সমস্ত হচ্ছে হায়ালিন কার্টিলেজ। আমাদের ইলাস্টিক কার্টিলেজ আমরা বলছি ট্রিপল ই অর্থাৎ এক্সটার্নাল ইয়ার আর এক্সটার্নাল ক্যানেল, আমাদের এপিগ্লটিস, ইউস্টেশিয়ান টিউব। ফাইব্রো আমরা বলছি মিডলাইন দুটি স্ট্রাকচার, one is intervertebral disc, another is pubic symphysis. So now special type of cartilage called articular cartilage. It is a special type of hyaline cartilage এবং এদেরকে পাওয়া যাবে মেইনলি সাইনোভিয়াল জয়েন্টে। এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন? অর্থাৎ সাইনোভিয়াল জয়েন্টে যে দুটো বোনস থাকে তাদের কাভারিং এ যে কার্টিলেজ থাকে সেটি হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি সাইনোভিয়াল জয়েন্ট, দুটো বোনস, তার কাভারিং এ যে সাদা পশুটি দেখতে পাচ্ছি, এই যে সাদা পশুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এবং এর স্পেশাল পিকুলারিটি হচ্ছে আমরা জানি কার্টিলেজের কাভারিং এ পেরিকন্ড্রিয়াম থাকে, বাট এই আর্টিকুলার কার্টিলেজের কাভারিং এ কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। এবং এর সারফেসে থাকবে সাইনোভিয়াল ফ্লুইড, নিউট্রিশন আসবে সাইনোভিয়াল ফ্লুইড থেকে, এবং এখানে কোলাজেন ফাইবার হিসেবে টাইপ 2 কোলাজেন ফাইবার অবস্থান করে। নাও কাম টু বোন। সো বোনস এর ক্যারেক্টারিস্টিক্স রিডিং করবেন, কম্পোজিশন রিডিং করবেন। ইম্পর্টেন্ট হচ্ছে বোন সেল। There are 3 types of cell, osteoblast, clast and osteocyte. First, osteoblast. যখনই ব্লাস্ট নামটি শুনবো আমরা বুঝবো এটি হচ্ছে এক ধরনের জার্ম সেল। দ্যাট মিন্স যে সেলগুলো অন্য সেলকে প্রোডিউস করতে সক্ষম। অর্থাৎ osteoblast is the major bone forming cell. অর্থাৎ বোনসের প্রয়োজনে যে সেলগুলো তৈরি করা দরকার সেই সেলগুলো তৈরি করা হচ্ছে osteoblast। এবং এর অবস্থান হচ্ছে অলওয়েজ সারফেসে। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সারফেস, এটি হচ্ছে সারফেস, এই সারফেসে অবস্থান করে osteoblast। এবং সে হচ্ছে র্যাপিডলি ডিভাইডিং সেল, এবং ডিভাইড করতে 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 একটা পর্যায়ে গিয়ে তাদের সেই ডিভাইডেশন ক্ষমতা আর থাকে না, তখন সে হয়ে যায় ম্যাচিউর সেল, তখন তার নাম হয়ে যায় অস্টিওসাইট। তখন সে আর বাইরে অবস্থান করে না, তখন সে ঘরের ভিতরে ঢুকে এক জায়গায় অবস্থান করে, সেই জায়গার নাম হচ্ছে ল্যাকুনা। আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি অস্টিওব্লাস্টের ফেজ হচ্ছে অস্টিওসাইট, যেটা বোনসের ভিতরে ল্যাকুনা নামক স্থানে অবস্থান করে। আরেক ধরনের সেল হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট যেমন বোন সেল তৈরি করে, অস্টিওক্লাস্ট তেমনি বোনসকে রিজর্ভ করে। অর্থাৎ এরা হচ্ছে পার্ট অফ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। অর্থাৎ এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এরা বোনসকে রিমডেলিং করে। এদের অবস্থান সারফেসে, বাট একটা স্পেশাল জায়গা, তার নাম হচ্ছে হাউশিস ল্যাকুনা, এবং এদের সাইজ ডেফিনিটলি অস্টিওব্লাস্ট থেকে বড়। আর অস্টিওসাইটের কথা আমি আগে বলেছি, এরা হচ্ছে ম্যাচিউর সেল, এদের অবস্থান হচ্ছে ল্যাকুনাতে। নাও কাম টু হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কম্প্যাক্ট বোন। একটা বোনসের হিস্টোলজিকে কালেক্টিভলি বলা হয় হেবাসিয়ান সিস্টেম, এবং এর 5টি অংশ হেবাসিয়ান ক্যানেল, ওয়াকম্যানস ক্যানেল, ল্যামেলা, ল্যাকুনিয়ান ক্যানেল। ছবির সাহায্যে আমরা খুব সহজে এদেরকে মনে রাখতে পারি। ফার্স্ট, হেবাসিয়ান ক্যানেল। একটি বোনসের লং এক্সিস বরাবর যে ক্যানেলটি থাকে তাকেই বলা হয় হেবাসিয়ান ক্যানেল, কন্টেন্ট ব্লাড ভেসেলস এন্ড নার্ভ। নাও ওয়াকম্যানস ক্যানেল। দুটো হেবাসিয়ান ক্যানেলকে কানেক্টকারী যে হরাইজন্টাল ক্যানেল থাকে তাকেই বলা হয় ওয়াকম্যানস ক্যানেল, কন্টেন্ট সেম, দ্যাট ইজ ব্লাড ভেসেলস এন্ড নার্ভ। নাও ল্যামেলা। ল্যামেলা মিন্স লেয়ার, স্তর। সেন্ট্রাল ক্যানেলকে ঘিরে কোলাজেন ফাইবারের কিছু লেয়ার থাকে, তাকে বলা হয় ল্যামেলা। নাও ল্যাকুনা। ল্যাকুনা মিন্স স্পেস, গহ্বর, ফাঁকা জায়গা। দুটো ল্যামেলার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলা হয় ল্যাকুনা। আর ল্যাকুনা থেকে অবস্থান করে ডেফিনিটিভ বোন সেল হিসেবে যাকে আমরা জানি সেই অস্টিওসাইট। নেক্সট, ক্যানালিকুলি। দুটো ল্যাকুনাকে কানেক্টকারী যে ক্যানেল তাকেই বলা হয় ক্যানালিকুলি, আর ক্যানালিকুলিতে অবস্থান করে প্রসেস অফ অস্টিওসাইট। নাও কাম টু অসিফিকেশন সেন্টার। দেয়ার আর 2 টাইপস অফ অসিফিকেশন সেন্টার, ওয়ান ইজ প্রাইমারি, অ্যানাদার ইজ সেকেন্ডারি। প্রথম আমাদের মনে রাখতে হবে একটি বোনসের অসিফিকেশন হতে গেলে অসিফিকেশন সেন্টার হচ্ছে মাস্ট, অর্থাৎ সেন্টার ছাড়া কোনো অসিফিকেশন হয় না। অর্থাৎ অসিফিকেশন হওয়ার পূর্বে একটি সেন্টার লাগে, যেমনি ভাবে আমাদেরকে একটি পরীক্ষা দিতে গেলে রেজিস্ট্রেশন নাম্বার লাগে, ঠিক তদ্রুপ একটা বোনসের অসিফিকেশন হওয়ার জন্য সেন্টার লাগে। সেই সেন্টারগুলো দুই ধরনের। সাম সেন্টার অ্যাপিয়ার বিফোর বার্থ কল প্রাইমারি অসিফিকেশন সেন্টার, সাম অ্যাপিয়ার আফটার বার্থ কল সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে বোনসের যে অংশ অসিফাইড হয় তাকে বলা হয় ডায়াফাইসিস। সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে বোনসের যে অংশ অসিফাই হয় তাকে বলা হয় এপিফাইসিস।
নাও কাম টু ডিফারেন্ট পার্টস অফ এ ডেভেলপিং লং বোন। একটা ডেভেলপিং লং বোনের পার্টসকে আমরা চার ভাগে ভাগ করি, ডায়াফাইসিস, এপিফাইসিস, এপিফাইসিয়াল কার্টিলেজ এন্ড মেটাফাইসিস। তাহলে আমরা একটু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমেই ডায়াফাইসিস, অর্থাৎ আমরা বলেছি যে দুই ধরনের অসিফিকেশন সেন্টার আছে। প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে বোনসের যেই অংশ অসিফাই হয় তাকেই বলা হয় ডায়াফাইসিস, অর্থাৎ অসিফিকেশন সেন্টারকে কেন্দ্র করে সেখানে সেলস, আদার ম্যাট্রিক্স জমা হয়ে বোনসের যে অংশ ফর্মেশন হয় সেটি হচ্ছে ডায়াফাইসিস, এবং অসিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর নাম হচ্ছে শ্যাফট। অর্থাৎ আমরা যে বোনসের মেইন পার্ট হিসেবে যাকে জানি, মেইন বডি, সেটি হচ্ছে মূলত ডায়াফাইসিস। তাহলে আমরা ছবিতে আমরা এই মাথা থেকে এই প্রান্ত পর্যন্ত যে অংশটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত ডায়াফাইসিস। নেক্সট কাম টু এপিফাইসিস। এপিফাইসিস হচ্ছে বোনসের সেই পার্ট যেটি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে অসিফাইড হয়। তাহলে আমরা এই অংশ, অর্থাৎ এই অংশকে আমরা বলবো একটা বোনসের এপিফাইসিস। ডায়াফাইসিস এবং এপিফাইসিসের মাঝে একটা প্লেট অফ হায়ালিন কার্টিলেজ থাকে, তাকে বলা হয় এপিফাইসিয়াল কার্টিলেজ। নাও কাম টু মেটাফাইসিস। মেটাফাইসিস ইজ আ পার্ট অফ ডায়াফাইসিস। খেয়াল করেন, মেটাফাইসিস ইজ এ পার্ট অফ ডায়াফাইসিস ফেসিং টুয়ার্ডস দ্য এপিফাইসিয়াল কার্টিলেজ, অর্থাৎ ডায়াফাইসিসের যেই অংশটি এপিফাইসিয়াল কার্টিলেজের নিকটবর্তী তাকেই বলা হয় মেটাফাইসিস। অর্থাৎ একটা বোনসের অসিফিকেশন যখন শুরু হয় কোথায় হয়? মেটাফাইসিয়াল ইন অফ দ্য এপিফাইসিয়াল কার্টিলেজ। সেই কার্টিলেজের উপরে আলটিমেটলি অসিফিকেশন হয়ে যখন সেটি এপিফাইসিসের সাথে ফিউজড হয়ে যায় তখন অসিফিকেশন কমপ্লিট হয়। আফটার ফিউশন অফ ডায়াফাইসিস এন্ড এপিফাইসিস no further growth take place. Now growing in of the long bone, শুধু নামগুলো আপনারা পড়ে নেবেন। Like in upper extremity shoulder and wrist end of the bones are the growing in, and in lower extremity knee in, that is femur, tibia and fibula are the growing in. That is lower portion of femur and upper portion of tibia and fibula. And nutrient formation direction হচ্ছে opposite to the growing in. Classification of joints থেকে আপনারা শুধুমাত্র এক্সাম্পল গুলো পড়বেন। Synovial joint characteristics একটু রিডিং করবেন। Now come to adipose tissue. It is important. So adipose tissues are two types. One is unilocular, another is multilocular. So আমরা ছবির সাহায্যে বর্ণনা মনে রাখবো। ফার্স্ট ইউনিলোকিউলার, আমরা ডান দিকে যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিলোকিউলার। তো আমরা যে বড় অংশটি দেখতে পাচ্ছি সেটি মূলত লোকিউলাই। তাহলে ইউনিলোকিউলার মিন্স সেখানে লোকিউলাই থাকবে একটি, এবং লোকিউলের সাইজ অনেক বড়। যেহেতু লোকিউলের সাইজ অনেক বড়, সো নিউক্লিয়াসটা অবস্থান করে এক প্রান্তে, সেখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা খুব কম থাকবে। এর আরেকটা নাম হচ্ছে ইয়েলো ফ্যাট, পাওয়া যায় অ্যাডাল্টে কাজ এনার্জি তৈরি করা। অন আদার হ্যান্ড মাল্টিলোকিউলার, তার মানে অনেকগুলো লোকিউলাই, বাট লোকিউলের সাইজ গুলো থাকবে ছোট, নিউক্লিয়াস থাকবে সেন্টারে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি। এদের আরেকটা নাম হচ্ছে ব্রাউন ফ্যাট, পাওয়া যায় চিলড্রেনের, কাজ হচ্ছে হিট তৈরি করা। এবং ব্রাউন ফ্যাটের লোকেশনগুলো আমরা একটু খেয়াল রাখবো, বিশেষ করে বাচ্চাদের থাকে অন দ্য ব্যাক, নেক অফ দ্য নেক, along the upper half of the spine and towards the shoulder. Now come to muscular tissue. Muscular tissues are three types: skeletal muscle, cardiac muscle and smooth muscle. প্রথমে আমরা জানবো হিস্টোলজি অফ স্কেলিটাল মাসল ফাইবার। তো হিস্টোলজি জানার আগে আমরা কিছু শব্দ খেয়াল রাখবো, সেগুলো হচ্ছে মাসল, ফেসিকল, মাসল ফাইবার অর সেল, মায়োফিব্রিল, মায়োফিলামেন্ট এন্ড অ্যাক্টিন এন্ড মায়োসিন। অর্থাৎ স্মলেস্ট যে ফাইবারগুলো আমরা একটা মাসল ফাইবারে পাই, মাসল সেলে, একটা মাসলের মধ্যে, সেটি হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন হচ্ছে থিন ফিলামেন্ট, অ্যাক্টিন হচ্ছে মায়োসিন হচ্ছে থিক ফিলামেন্ট। এই অ্যাক্টিন এবং মায়োসিন মিলেই তৈরি হয় মায়োফিলামেন্ট। অনেকগুলো মায়োফিলামেন্ট মিলে তৈরি হয় মায়োফিব্রিল। অনেকগুলো মায়োফিব্রিল মিলে তৈরি হয় একটি মাসল ফাইবার যাকে বলা হয় সেল। অনেকগুলো মাসল ফাইবার মিলে তৈরি হয় একটি ফেসিক্যাল, অনেকগুলো ফেসিক্যাল মিলেই তৈরি হয় একটি মাসল। প্রথম তিনটি কাভারিং আছে, যেমন মাসলের কাভারিংকে বলা হয় এপিমাইসিয়াম, ফেসিক্যালের কাভারিংকে বলা হয় পেরিমাইসিয়াম, মাসল ফাইবারের কাভারিংকে বলা হয় এন্ডোমাইসিয়াম। এই তিনটি কাভারিং আপনারা মনে রাখবেন। এখন এই স্কেলেটাল মাসল সেলের হিস্টোলজি মনে রাখার জন্য আমরা কিছু জিনিস এখানে লিখেছি, সেটি হচ্ছে স্কেলেটাল মাসল ফাইবারে দুটো ব্যান্ড থাকে, দুটো লাইন থাকে এবং একটি জোন থাকে। তাহলে দুটো ব্যান্ড কি কি? একটি হচ্ছে এ ব্যান্ড আর একটি হচ্ছে আই ব্যান্ড। দুটো লাইন কি কি? জেড লাইন এবং এম লাইন, এবং একটি জোন থাকে সেটি হচ্ছে এই জোন। তাহলে আমরা ধীরে ধীরে এগুলো বোঝার চেষ্টা করি এবং ছবিটার সাথে আমরা সবসময় মিলিয়ে পড়ি, তাহলে আমাদের মনে থাকবে। তাহলে এই স্কেলেটাল মাসল ফাইবার হিস্টোলজিতে যে দুটো ব্যান্ড থাকে তাদের নাম হচ্ছে এ এবং আই। তাহলে এ মিন্স অ্যানাইসোট্রপিক, আই মিন্স আইসোট্রপিক। সো অ্যানাইসোট্রপিক মিন্স ডার্কার, তার মানে এই ব্যান্ডটি একটু ডার্ক থাকে, আর আইসোট্রপিক মিন্স লাইটার, তার মানে এই ব্যান্ডটি একটু হালকা থাকে। সো এখন দেখি এই এ ব্যান্ড কি দ্বারা তৈরি, এটা মনে রাখার জন্য একটু ট্রিক্স দিয়েছি। এ ব্যান্ড ইজ কম্পোজড অফ এএম প্লাস এম প্লাস এএম। এখানে এ মিন্স অ্যাক্টিন, এম মিন্স মায়োসিন। সো আমরা যদি ছবিতে দেখি তাহলে আমরা রেড কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়োসিন, আর ব্লু কালারের যে পোর্শন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিন। কারণ আগে জেনেছি মায়োসিন হচ্ছে থিক অর্থাৎ মোটা এবং অ্যাক্টিন হচ্ছে থিন অর্থাৎ চিকন। তাহলে এ ব্যান্ড আমরা তিনটি ভাগে যদি এ ব্যান্ডকে ভাগ করি তাহলে এ ব্যান্ডের দুই পেরিফেরিতে অবস্থান করে বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন। এজন্য আমি এ ব্যান্ডের দুই পাশে লিখেছি এ এম, আবার এই পাশেও লিখেছি এ এম। অর্থাৎ এ ব্যান্ডকে যদি আমি তিনটি ভাগে ভাগ করি তাহলে দুটো পেরিফেরিতে অবস্থান করে বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন। আমরা যদি ছবিতে দেখতে পারি তাহলে আমাদের এ ব্যান্ডের পরিসীমা হচ্ছে এই পোর্শন থেকে শুরু করে এই পোর্শন, যেখানে আমরা তিনটি ভাগে ভাগ করার মাধ্যমে প্রথম পোর্শনেও বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন এবং থার্ড পোর্শনেও আমরা বলতে পারি বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন। মাঝখানে আমি লিখেছি শুধু এম, অর্থাৎ এ ব্যান্ডের মাঝখানে শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, সেখানে কোনো অ্যাক্টিন ফাইবার থাকে না। তার আমরা ছবিতে মিলাই দেখেন, এই এ ব্যান্ডের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি শুধু রেড, মাঝখান দিয়ে শুধু রেড, অর্থাৎ এখানে শুধু মায়োসিন ফাইবার আছে, কোনো অ্যাক্টিন ফাইবার নেই। তাহলে আমরা বলতে পারি এ ব্যান্ডের তিনটি পোর্শন যদি আমরা ভাগ করি দুটো পেরিফেরিতে বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন থাকে, বাট মাঝখানে শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, সেখানে কোনো অ্যাক্টিন থাকে না। নাও কাম টু আই ব্যান্ড। আই ব্যান্ড মূলত অ্যাক্টিন ফাইবার দ্বারা গঠিত, এজন্য আই ব্যান্ডের সামনে লিখেছি শুধু এ। আমরা আই ব্যান্ডের পরিসীমা দেখতে পাচ্ছি এতটুকু, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনে শুধুমাত্র অ্যাক্টিন ফাইবার আছে, অর্থাৎ শুধুমাত্র ব্লু পোর্শন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো মায়োসিন নেই। সো আই ব্যান্ডে শুধুমাত্র অ্যাক্টিন ফাইবার অবস্থান করে। নাও কাম টু লাইন। দেয়ার আর টু লাইন, ওয়ান ইজ জেড লাইন, অ্যানাদার ইজ এম লাইন। সো হোয়াট ইজ জেড লাইন? এই আই ব্যান্ডের ইন্ড বা প্রান্তকেই বলা হয় মূলত জেড লাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ব্যান্ড এটার ইন্ড, অর্থাৎ এটাকে বলা হয় জেড লাইন। দ্যাট মিন্স জেড লাইনের মধ্যে আমরা শুধুমাত্র অ্যাক্টিন ফাইবারকেই পাবো। নাও কাম টু এম লাইন। এম লাইন বোঝার আগে আমাদেরকে এইচ জোন সম্পর্কে বুঝতে হবে। তাহলে এইচ জোন আমরা কতটুকুকে বলবো? আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এ ব্যান্ডকে তিনটি ভাগে ভাগ করেছিলাম, যার দুই পেরিফেরিতে ছিল হচ্ছে বোথ অ্যাক্টিন মায়োসিন এবং মাঝখানে ছিল শুধুমাত্র মায়োসিন। এই এ ব্যান্ডের এই শুধুমাত্র মায়োসিন সম্মিলিত অংশকেই বলা হয় এইচ জোন। তাহলে আপনারা যদি একটু ছবিতে খেয়াল করেন, আমরা যে শুধুমাত্র লাল পোর্শনটুকু দেখতে পাচ্ছি, শুধুমাত্র লাল যে পোর্শনটুকু যেখানে শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, সেই পোর্শনটুকুকে বলা হয় এইচ জোন।
তার মানে বোঝাচ্ছে এই জোনে শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, কোনো অ্যাক্টিন ফাইবার থাকে না। আবার এই এইচ জোনকে ভাগ করে ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি চলে গেছে, এইচ জোনের ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি চলে গেছে তাকেই বলা হয় এম লাইন। দ্যাট মিন্স এম লাইনের মধ্যেও শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, কোনো অ্যাক্টিন ফাইবার থাকে না। আমার মনে হয় আমি যে কথাগুলো বলেছি, পাশে যে ক্লুগুলো দিয়েছি এবং ছবিগুলো আবার চেক করলে আপনারা অবশ্যই এটি আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এক জেড লাইন থেকে আরেক জেড লাইন পর্যন্ত অংশকে বলা হয় সার্কোমিয়ার, অর্থাৎ জেড লাইন টু জেড লাইন ইজ কল্ড সার্কোমিয়ার, যেখানে মূলত কন্ট্রাকশন হয়। এবং যখন কন্ট্রাকশন হয় মনে রাখতে হবে এই দুটো জেড লাইন পরস্পরের কাছাকাছি আসে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কন্ট্রাকশনে অলওয়েজ অ্যাক্টিন মুভ করে কিন্তু মায়োসিন ফিক্স থাকে, অর্থাৎ মায়োসিন ফিক্স থাকে, অ্যাক্টিন মায়োসিনের উপর দিয়ে মুভমেন্ট করে। সো একটু আপনারা চিন্তা করেন, যখন দুটো জেড লাইন পরস্পরের কাছে আসবে অর্থাৎ যখন একটা কন্ট্রাকশন হবে তখন এই ব্যান্ড এবং জোনগুলোর কি অবস্থা হবে। তাহলে মনে রাখতে হবে যখন দুটো লাইন যখন কন্ট্রাকশন হয় অর্থাৎ দুটো জেড লাইন পাশাপাশি কাছাকাছি আসে তখন এ ব্যান্ডের উইথ কোনো পরিবর্তন হয় না। যেহেতু লালের কোনো পরিবর্তন হয় না, সো লাল যে পোরশন সেটি হচ্ছে এ ব্যান্ড, সো এ ব্যান্ড রিমেইন আনচেঞ্জড। বাট আই ব্যান্ড যেহেতু ভিতরে ঢুকে যায়, সো আই ব্যান্ডের উইথ কমে যায়, এবং আই ব্যান্ডের উইথ যখন কমে যাবে তখন সেই মাঝখানের অংশ অর্থাৎ এইচ জোনও কমে যাবে। সো ডিউরিং কন্ট্রাকশন এ ব্যান্ড উইথ রিমেইন আনচেঞ্জড, আই ব্যান্ড ডিক্রিজেস, এইচ জোন অলসো ডিক্রিজেস। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো নাও কাম টু ডিফারেন্স বিটুইন থ্রি টাইপস অফ মাসল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। সো আমরা ছবির সাহায্যে কিছু পার্থক্য মনে রাখার চেষ্টা করি, যেমন স্কেলেটাল মাসল সেল, এদের শেপ আমরা যদি একটু দেখি তাহলে এদের শেপটা হচ্ছে লং, এদের শেপ কেমন লং। অন দ্য আদার হ্যান্ড কার্ডিয়াক এরাও লং, বাট স্মুথের হচ্ছে একটু ফুজিফর্ম শেপ। আমরা শেপ না আগে আমরা সাইজটা দেখি। সাইজ প্রথমে আমরা যদি সাইজ দেখি তাহলে স্কেলেটালের সাইজটা হচ্ছে লং, কার্ডিয়াকও লং, বাট স্মুথ হচ্ছে স্মল। এটা একটু মনে রাখবো। আর শেপের ক্ষেত্রে মনে রাখবো স্কেলেটালটা লং, কার্ডিয়াকটা শর্ট এবং একটু ব্রাঞ্চিং টাইপের হবে, এবং স্মুথটা হচ্ছে ফুজিফর্ম টাইপের। এই দুটো একটু মাথায় রাখবো। আরেকটি হচ্ছে যে আমাদের ক্রস স্টেশন, আমরা যদি স্কেলেটালে খেয়াল করি এই যে আর এটা রেখা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ক্রস স্টেশন। এই ক্রস স্টেশন স্কেলেটালে থাকে, কার্ডিয়াকেও থাকে, বাট স্মুথে দেয়ার ইজ নো ক্রস স্টেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা যদি নিউক্লিয়াসটা একটু দেখি তাহলে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি একটি সেলের মধ্যে তিনটি নিউক্লিয়াস এবং অবস্থানটা পেরিফেরিতে। আমরা আগেও জেনেছি যে স্কেলেটাল মাসল সেলে মাল্টি নিউক্লিয়েটেড থাকে, অর্থাৎ এখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের অবস্থান থাকে পেরিফেরি। অন দ্য আদার হ্যান্ড কার্ডিয়াক এবং স্মুথে সিঙ্গেল সেন্ট্রাল ওভাল নিউক্লিয়াস থাকে। আমরা কার্ডিয়াকে যে কানেকশন বা জাংশন দেখতে পাচ্ছি এখানে, এই জন্য এটাকে বলা হয় এটা ব্রাঞ্চিং, বাট স্কেলেটাল এবং স্মুথে কোনো ব্রাঞ্চিং থাকে না। আমরা একটা টার্ম জানি ইন্টারক্যালেটেড ডিস্ক, আমরা জানি এটা শুধুমাত্র কার্ডিয়াকে থাকে, স্কেলেটাল কিংবা স্মুথে থাকে না। এইভাবে আমরা বাকি যে পার্থক্যগুলো যেগুলো মিলিয়ে মিলিয়ে পড়বো, তবে একটি ট্রিক্স আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমরা খেয়াল রাখবো যে প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিব যে কোন মাসেলে কোন জিনিসটা অ্যাবসেন্ট থাকে। যেমন স্কেলেটালে there is no intercalated disc, there is no cell junction, there is no mitosis, there is no regeneration. In cardiac there is no neuromuscular junction, no mitosis, no regeneration. In smooth there is no striation, no intercalated disc, no T tubule, no neuromuscular junction. So আগে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন জিনিসগুলো কার নেই, এরপর যেগুলো আছে সেগুলোর মধ্যে কি পার্থক্য, এইভাবে মনে রাখলে আমার মনে হয় মনে রাখা আপনাদের জন্য ইজি হবে। আর বাকিগুলো আমরা ছবি দেখে যেগুলো মনে রাখা যায় সেগুলো মনে করার চেষ্টা করব। Now come to nerve tissue or nervous tissue. So nerve tissue is divided into two parts. One is CNS, that is central nervous system, another is PNS, that is peripheral nervous system. So nervous system is composed of nerve cell or neuron and glial cell. So neuron structure reading করবেন, অত ইম্পর্টেন্ট না। একটি সেল বডি থাকে এবং দুটো প্রসেস থাকে, one is axon, another is dendron. Important is glial cell. So what is glial cell? Glial cell is supporting cell. So non-excitable supporting cell is called glial cell. এবং glial cell এর সংখ্যা অবশ্যই নিউরনের থেকে বেশি থাকে, প্রায় 10 টাইমস। আমরা জানি নিউরন হচ্ছে পার্মানেন্ট সেল, তার কোনো ডিভিশন হয় না, বাট গ্লায়াল সেল ডিভিশন হয়। এজন্য আমরা ব্রেইনে যে টিউমারগুলো পাই সেগুলো মেইনলি হচ্ছে গ্লায়াল সেল টিউমার। এবং এই গ্লায়াল সেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও যেমন আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমও তেমন আছে। সো ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম there are 4 glial cells: astrocyte, oligodendrocyte, microglia and epithelium. On the other hand, in peripheral nervous system there are 2 glial cells. One is swan cell, another is satellite cell. এই 6টি গ্লায়াল সেলের অরিজিন সম্পর্কে আমাদের জানতে হবে। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে 4টি গ্লায়াল সেল অবস্থান করে, দ্যাট ইজ astrocyte, oligodendrocyte, microglia and epithelium. এই 4টির মধ্যে 3টি অরিজিন হচ্ছে নিউরাল টিউব। On the other hand, একটি শুধুমাত্র যেটি হচ্ছে মাইক্রোগ্লিয়া, that is a part of mononuclear phagocytic system. So আমরা জানি এটি হচ্ছে মনোসাইট, এর অরিজিন হচ্ছে বোন ম্যারো। এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে দুটো সোয়ান সেল এবং স্যাটেলাইট সেল, এই দুটোরই অরিজিন হচ্ছে নিউরাল ক্রেস্ট। সো আমরা দেখতে পাচ্ছি 6টি গ্লায়াল সেলের মধ্যে 3টি অ্যাস্ট্রোসাইট, oligodendrocyte and ependyma অরিজিন হচ্ছে নিউরাল টিউব। মাইক্রোগ্লিয়া অরিজিন হচ্ছে বোন ম্যারো। On the other hand, swan cell and satellite cell অরিজিন হচ্ছে নিউরাল ক্রেস্ট। এখন আমরা এই ছবির মাধ্যমে সিএনএস এর 4টি গ্লায়াল সেলের মেজর ফাংশনটি জানব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইট আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে একটি ব্লাড ভেসেল গিয়েছে, তার গায়ে কিছু তৈরি করছে, অর্থাৎ সে কি করছে, সে ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করছে। এটি তার ইম্পর্টেন্ট ফাংশন। নাও কাম টু oligodendrocyte. oligodendrocyte এর কাজ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করা। মাইক্রোগ্লিয়ার কাজ আমরা জানি, সে প্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে। এপেন্ডাইমা সে থাকে হচ্ছে সারফেসে, সেখান থেকে সে কোরের প্লেক্সাস তৈরি করে, যেখান থেকে আলটিমেটলি সিএসএফ তৈরি হয়। তাহলে এই কাজগুলো আপনারা একটু রিডিং করে নেবেন। So now myelin sheath, it is a sheet of lipoprotein complex and it is responsible for white matter of CNS and white color of many peripheral nerve. এর ফরমেশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে করে oligodendrocyte, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে করে swan cell. এর মাধ্যমে আমাদের সেল সংক্রান্ত যাবতীয় আলোচনা শেষ হলো। সেল এবং টিস্যু সংক্রান্ত যাবতীয় আলোচনা শেষ হলো, অর্থাৎ আমরা বেসিক হিস্টোরির পার্টটুকু শেষ করলাম। Now we will describe cardiovascular system. So cardiovascular system different parts like heart, arteries, capillaries, vein, এগুলো সম্পর্কে আপনারা জানেন। ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল। এখান থেকে আমরা একটু জানবো যে কোন কোন ধরনের আর্টারি বা ভেসেল আছে এবং তাদের রোল কি সার্কুলেটরি সিস্টেমে। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন ইলাস্টিক আর্টারি। সো ইলাস্টিক আর্টারির আরেকটি নাম হচ্ছে, এরা হচ্ছে লার্জ আর্টারি, বা এদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে কন্ডাক্টিং আর্টারি। এবং এদের কাজ হচ্ছে সরাসরি হার্ট থেকে ব্লাডটাকে ড্রেন করা। তার মানে এরা হার্টের সাথে ক্লোজ অ্যাসোসিয়েটেড থাকে, লাইক আর্চ অফ দ্য অ্যাওর্টা,
অ্যাসেন্ডিং আউটার, ডিসেন্ডিং আউটার। এই ভেসেলগুলোকে বলা হয় ইলাস্টিক ধরনের। এরা বডির সবচেয়ে বড় আর্টারি। এদের পরিচয় হচ্ছে এরা কন্ডাক্টিং আর্টারি, দে কন্ডাক্ট ব্লাড ফ্রম হার্ট। নেক্সট টাইপ ইজ মাসকুলার আর্টারি, অর্থাৎ এরা হচ্ছে মিডিয়াম সাইজড আর্টারি এবং এদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউট ব্লাড টু অর্গান। নাও স্মল আর্টারি, স্মল আর্টারির কাজ হচ্ছে ডিস্ট্রিবিউট ব্লাড টু আর্টারিওল। নাও আর্টারিওল, আর্টারিওলের আরেকটি পরিচয় হচ্ছে এরা হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল, অর্থাৎ এরা হচ্ছে ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করে। আমাদের আর্টারিওলের পরে হচ্ছে একটা ডেলিকেট স্ট্রাকচার অর্থাৎ ক্যাপিলারিজ। সো ক্যাপিলারিজের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য আর্টারিওলে থাকে স্ফিংটার, একে বলা হয় প্রি ক্যাপিলারি স্ফিংটার। এর মাধ্যমে সে ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। অর্থাৎ এর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সে মেজর ডিটারমিনেন্ট অফ সিস্টেমিক ব্লাড প্রেশার। আমরা জানি ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কন্ট্রোল করা হচ্ছে আর্টারিওল। যখন আমাদের বডির ব্লাড প্রেশার কমে যায় তখন সেই আর্টারিওলে সেই স্ফিংটার স্পাজম করে, এর মাধ্যমে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে বাড়িয়ে প্রেশারকে নরমালাইজ করে। আবার যখন প্রেশার বেড়ে যায় তখন সেই স্ফিংটারটা রিল্যাক্স করে দেয়, ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়, আলটিমেটলি আমাদের প্রেশারটা নরমালাইজ হয়। এজন্যই আর্টারিওলকে বলা হয় রেজিস্ট্যান্স ভেসেল। নাও ক্যাপিলারি, ক্যাপিলারিজকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল, কারণ এর মাধ্যমে নিউট্রিয়েন্টগুলো এক্সচেঞ্জ হয়। ভেনিউল, ভেনিউল স্মল ভেন, মিডিয়াম ভেন, লার্জ ভেন। এই ভেনগুলোকে মূলত স্মল ভেন, মিডিয়াম ভেন, লার্জ ভেন, এই ভেনগুলোকে আবার একসাথে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেল। স্মল ভেন, মিডিয়াম ভেন, লার্জ ভেন, এই ভেনগুলোতে মূলত আমাদের বডির সবচেয়ে বেশি ব্লাড অবস্থান করে, এজন্য এদেরকে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেল। অন আদার হ্যান্ড আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল এবং মেটা আর্টারিওল, এই চারটি অংশকে কালেক্টিভলি বলা হয় মাইক্রোভাস্কুলেচার। কেননা এগুলোর আকার খুবই কম, ডায়ামিটার খুবই কম, অর্থাৎ মাইক্রোমিটারে, এবং এর দ্বারা আমাদের বডির যে সার্কুলেশনটা মেইনটেইন হয় তাকে বলা হয় মাইক্রো সার্কুলেশন। সো যদি প্রশ্ন আসে হোয়াট আর দ্য পার্ট অফ মাইক্রোভাস্কুলেচার, অ্যানসার ইজ আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল এন্ড মেটা আর্টারিওল। ভেনিউলের মধ্যে আবার পোস্ট ক্যাপিলারি, কালেক্টিং মাসকুলার সবগুলোই থাকে। নাও উই উইল নো অ্যাবাউট হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লার্জ আর্টারি এন্ড ভেন। মনে রাখতে হবে আর্টারি হোক কিংবা ভেনি হোক, লেয়ার হচ্ছে তিনটি। একেবারে ভিতরে ইন্টিমা, মাঝে মিডিয়া, বাইরে অ্যাডভেন্টিশিয়া। তাহলে প্রথমেই আসি ইন্টিমা। সো ইন্টিমা যেহেতু একেবারে ভিতরে লেয়ার, সো এটি লুমেনের সাথে অবস্থান করে। সো লুমেনের সাথে সাধারণত লাইনিং এপিথেলিয়াম অবস্থান করে। সো টিউনিকা ইন্টিমার প্রথম যে লেয়ারটা সেটি হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। আমরা জানি এখানে লাইনিং এপিথেলিয়াম হিসেবে থাকে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ভাস্কুলার সিস্টেমের বেলায় অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমের বেলায় এর নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। সো টিউনিকা ইন্টিমাতে লুমেনের সাথে প্রথম যে লেয়ারটি থাকে সেটি হচ্ছে টিউনিক এন্ডোথেলিয়াল লেয়ার, যেটি আলটিমেটলি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল লেয়ার। যেখানে এপিথেলিয়াম তার নিচে একটা সাব এন্ডোথেলিয়াল এরিওলার টিস্যু থাকে। সো সেকেন্ড যে লেয়ারটি থাকে সেটি হচ্ছে সাব এন্ডোথেলিয়াল এরিওলার টিস্যু। এই লেয়ারকে ঘিরে একটি পাতলা পর্দার মতো থাকে, তাকে বলা হয় ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। ওয়াই ইন্টারনাল? কারণ এটি ভিতরে থাকে অর্থাৎ ইন্টিমাতে থাকে। ওয়াই ইলাস্টিক? বিকজ এটিতে ইলাস্টিক ফাইবার থাকে। ওয়াই ল্যামিনা? বিকজ এটি পাতলা পর্দা। নাও কাম টু মিডিয়া। আর্টারি বলেন কিংবা ভেনি বলেন, মিডিয়া মানে হচ্ছে মাসল লেয়ার। এবং কোন মাসল? সেটি হচ্ছে স্মুথ মাসল লেয়ার। এবং এই স্মুথ মাসলকে ঘিরে আবার একটি পাতলা পর্দার মতো থাকে, তাকে বলা হয় এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা। সো ওয়াই এক্সটার্নাল? Because it lies outside. Why elastic? Because elastic fiber is situated here. Why lamina? এটা হচ্ছে পাতলা পর্দা। এবং এই টিউনিকা মিডিয়া আরেকটি পরিচয় হচ্ছে আর্টারির ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে থিকেস্ট লেয়ার। নাও কাম টু অ্যাডভেন্টিশিয়া। সো আর্টারি বলেন কিংবা ভেনি বলেন, অ্যাডভেন্টিশিয়া মানে কানেক্টিভ টিস্যু লেয়ার। এবং আর্টারির বেলায় এটি হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট লেয়ার। সো আমরা এখন আর্টারি থেকেই আমরা ভেইনের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে জানবো। আমি আগে বলেছি তিনটি লেয়ার, অর্থাৎ টিউনিকা ইন্টিমা। টিউনিকা ইন্টিমাতে ভেনের বেলায় এন্ডোথেলিয়াল লেয়ার অর্থাৎ লুমেনকে ঘিরে এন্ডোথেলিয়াম থাকবে এটি। ওকে, সেকেন্ড সাব এন্ডোথেলিয়াল এরিওলার টিস্যু এটিও থাকবে, বাট থার্ড লেয়ার দ্যাট ইজ ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা ইজ অ্যাবসেন্ট ইন ভেন। অর্থাৎ ভেনের ক্ষেত্রে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা থাকবে না। নাও কাম টু মিডিয়া। এখানে স্মুথ মাসল থাকবে, বাট স্মুথ মাসলকে ঘিরে কোনো এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা থাকবে না। আসেন অ্যাডভেন্টিশিয়া, এখানেও টিস্যু থাকবে। তাহলে আর্টারির সাথে ভেনের ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে আর্টারিতে এক্সটার্নাল এবং ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা থাকে, ভেনে থাকে না। আরেকটি পার্থক্য হচ্ছে আর্টারির বেলায় সবচেয়ে থিকেস্ট লেয়ার হচ্ছে টিউনিকা মিডিয়া, বাট ভেনের ক্ষেত্রে সবচেয়ে থিকেস্ট লেয়ার হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। তাহলে এই পার্থক্যগুলো মনে রেখে পাশাপাশি আর্টারি ভেনের যে পার্থক্যটা আছে সেটি আমাদের মনে রাখলে আমাদের খুব ইজি হবে। নাও কাম টু ক্যাপিলারি। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। ক্যাপিলারি কি জিনিস? ইট ইজ সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল। দেয়ার আর থ্রি টাইপস: কন্টিনিউয়াস অর সোমাটিক, ফেনেস্ট্রেটেড অর ভিসেরাল, ডিসকন্টিনিউয়াস অর সাইনোসয়েডাল। ফার্স্ট কাম টু কন্টিনিউয়াস অর সোমাটিক। সো নামের দিকে আমরা খেয়াল করি কন্টিনিউয়াস। দ্যাট মিন্স আমরা জানি ক্যাপিলারি মিন্স সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল এবং এই সেলগুলো থাকে কন্টিনিউয়াস। তার আমরা চোখে খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল, একটি সেলের সাথে আরেকটা সেল খুব ক্লোজলি অ্যাটাচড। দ্যাট মিন্স এটা হচ্ছে কন্টিনিউয়াস, এর মাঝখানে কোনো গ্যাপ নেই। এবং এটা ক্লোজলি অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কি? ইট রেগুলেটেড এক্সচেঞ্জ, ইট অ্যালোস রেগুলেটেড এক্সচেঞ্জ। এজন্যই এরা কন্টিনিউয়াস। এখানে একটি ছিদ্র ছোট ছোট দানা আকৃতির জিনিস পাওয়া যায় যাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল। এটি আপনারা একটু খেয়াল রাখবেন। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, শীট থেকে পড়ে নিন। নাও কাম টু ফেনেস্ট্রেটেড অর ভিসেরাল। ফেনেস্ট্রা মিন্স পোর, ছিদ্র। সো এই ক্যাপিলারিও ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে, কাছাকাছি থাকে, বাট তাদের গায়ে কি থাকে? ছিদ্র থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা সেলের সাথে একটা সেল ক্লোজলি অ্যাটাচড, বাট তার গায়ে এক্সট্রা করে পোর আছে। এবং এটি মনে রাখবেন, যেখানেই ফেনেস্ট্রা থাকে সেখানেই ডায়াফ্রাম থাকে। ব্যতিক্রম হচ্ছে এক জায়গায়। এবং এই ব্যতিক্রমের উপর বেসিস করে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিকে আমরা দুই ভাগে ভাগ করি। ওয়ান ইজ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম, টু ইজ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। সো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম এক্সাম্পল শুধুমাত্র একটি, সেটি হচ্ছে গ্লোমেরুলার অর রেনাল ক্যাপিলারি। বাকি সব জায়গায় যেখানেই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি আছে সেখানে ডায়াফ্রামও থাকবে। নাও ডিসকন্টিনিউয়াস অর সাইনোসয়েডাল। তাহলে খেয়াল করেন নামের মধ্যে আছে ডিসকন্টিনিউয়াস, তার মানে আগের দুইটায় যেমন আমরা সেলকে একটা পাশাপাশি দেখেছিলাম কন্টিনিউটি ছিল, এখানে কিন্তু সেই কন্টিনিউটি থাকবে না। অর্থাৎ ছবিতে মূলত কোনো সেলের অস্তিত্বই কিন্তু তেমন খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবর্তে কি থাকে? অনেক বড় বড় ফাঁকা জায়গা, অর্থাৎ
ছিদ্র, এই বড় বড় ফেনেস্ট্রাকেই বলা হয় সাইনোসয়েড। এজন্যই এদের নাম হচ্ছে সাইনোসয়েডাল ক্যাপিলারি। এবং এদের এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটি হচ্ছে সাইনাস ল্যাব। সাইনাস ল্যাব বা আপনি বলতে পারেন সায়েন্স ল্যাব। তাহলে আমাদের পাঁচটি সাইনোসয়েডাল ক্যাপিলারি, এস স্প্লিন, এল এ লিভার, এতে অ্যাডেনো হাইপোফাইসিস, আরেকটা এতে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, বিতে হোল ম্যারো। সো রিচ ক্যাপিলারি নেটওয়ার্ক কোথায় কোথায় থাকে আপনারা পড়ে নেবেন, কিডনি, লিভার, লাংস, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, ব্রেন, স্কিন। On the other hand, less capillary network present in smooth muscle and dense connective tissue. Now come to respiratory system. Respiratory system কে anatomically আমরা ভাগ করি upper and lower respiratory tract, but histologically we divide it into conducting zone and respiratory zone. So trachea থেকে শুরু করে আমাদের প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টারশিয়ারি হয়ে ব্রঙ্কিওল এবং টার্মিনাল ব্রঙ্কিওল, এই পোর্শন পর্যন্ত অংশকে আমরা বলি কন্ডাক্টিং জোন। এই জোনের কাজ মূলত ডেড স্পেস এয়ার হিসেবে কাজ করে, এয়ারটাকে কন্ডাক্ট করে। On the other hand, respiratory bronchiole, alveolar duct, sac and alveoli, এই চারটি পোর্শনকে বলা হয় রেসপিরেটরি জোন, যেটা খুব ইম্পর্টেন্ট, যেখানে মূলত গ্যাসিয়াস এক্সচেঞ্জ সংঘটিত হয়। তো হিস্টোলজিক্যালি আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই রেসপিরেটরি ট্র্যাক্টের যত নিচের দিকে নামবো, অর্থাৎ ট্রাকিয়া থেকে অ্যালভিওলার দিকে যাব, আমাদের কিছু চেঞ্জ হবে, হিস্টোলজিক্যাল চেঞ্জ হবে। কি চেঞ্জ? নিচে দেখেন ছোট করে লেখা আছে, নাম্বার 1 লস অফ কার্টিলেজ। অর্থাৎ আমরা উপর থেকে নিচে যত নামবো একটা পর্যায়ে গিয়ে কোনো কার্টিলেজ থাকবে না। তাহলে কোন পর্যায়ে থাকবে না দেখেন ছোট করে লেখা আছে, টারশিয়ারি অর সেগমেন্টাল ব্রঙ্কাই, নিচে লেখা আছে নো কার্টিলেজ। তাহলে আমরা বলতে পারি টারশিয়ারি অর সেগমেন্টাল ব্রঙ্কাই পর্যন্ত কার্টিলেজ থাকবে, বাট তার ঠিক নিচেই ব্রঙ্কিওল, সেখানে কোনো কার্টিলেজ থাকবে না। সেকেন্ড, লস অফ গবলেট সেল। আমরা যখন গবলেট সেলের ডিস্ট্রিবিউশন বলেছিলাম তখন বলেছিলাম রেসপিরেটরি ট্রি আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল, অর্থাৎ এই টার্মিনাল ব্রঙ্কিওল পোর্শন পর্যন্ত গবলেট সেল থাকবে, তার ঠিক নিচে রেসপিরেটরি ব্রঙ্কিওলে গবলেট সেল থাকবে না। থার্ড, লস অফ সিলিয়া। আমরা বলেছি সিলিয়াটা, এটা একটু আপনারা আমাদের শিটে লিখে রাখতে পারেন, রেসপিরেটরি ব্রঙ্কিওল যেখানে আছে সেই রেসপিরেটরি ব্রঙ্কিওলের লোয়ার পার্টে কোনো সিলিয়া থাকে না। তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিওলের আপার পার্ট পর্যন্ত সিলিয়া থাকে, বাট রেসপিরেটরি ব্রঙ্কিওলের লোয়ার পার্টে কোনো সিলিয়া থাকে না। তাহলে এই ছবির মাধ্যমে আমরা খুব ইম্পর্টেন্ট তিনটা জিনিস মাথায় রাখবো, কোন স্টেজে গিয়ে আমাদের কার্টিলেজ লস হচ্ছে, কোন স্টেজে গিয়ে গবলেট সেল লস হচ্ছে, কোন স্টেজে গিয়ে আমাদের সিলিয়া লস হচ্ছে। রেসপিরেটরি এপিথেলিয়াম, আমরা জানি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিরোস্টেরিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এইকেই বলা হয় রেসপিরেটরি এপিথেলিয়াম। এখানে পাঁচ ধরনের সেল থাকে, সিলিয়েটেড কলামনার সেল, গবলেট সেল, ব্রাশ সেল, গ্র্যানিউল সেল এবং বেজাল সেল। মেইনলি জানতে হবে আমাদের যে সিলিয়েটেড কলামনার সেল সবচেয়ে বেশি থাকে, গবলেট সেল রেসপিরেটরি ব্রঙ্কিওল পর্যন্ত থাকে, ব্রাশ সেল কেমোসেন্সরি রিসেপ্টর হিসেবে কাজ করে, গ্র্যানিউল সেল নিউরো এন্ডোক্রাইন সিস্টেমের সেল হিসেবে কাজ করে, বেজাল সেল আমাদের জার্ম সেল বা স্টেম সেল হিসেবে কাজ করে। দুটো টেবিল আছে, সেকেন্ড টেবিলে দেখেন ফিচার্স অফ এয়ার উইদিন দ্য লাংস, এর মধ্যে আপনারা ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল এন্ড রেসপিরেটরি ব্রঙ্কিওল এর ইনস এন্ড আউটস আপনারা পড়বেন, খুবই খুব ইম্পর্টেন্ট। অ্যালভিওলাই থেকে জাস্ট রিডিং পড়বেন, ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন অর ব্লাড এয়ার ব্যারিয়ার, অর্থাৎ যেই লেয়ারগুলোর মধ্য দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সেই লেয়ারগুলোকে কালেক্টিভলি বলা হয় রেসপিরেটরি মেমব্রেন। সো আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় মূলত অ্যালভিওলাসের সাথে ব্লাড ভেসেল। সো অ্যালভিওলার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, অপরদিকে ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে এন্ডোথেলিয়াম, এবং এর মাঝখানে দুটো ফিউজড বেসমেন্ট মেমব্রেন থাকে। মূলত এই তিনটি লেয়ারের মাঝখান দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এই তিনটি লেয়ারকে কালেক্টিভলি বলা হয় রেসপিরেটরি মেমব্রেন অর ব্লাড এয়ার ব্যারিয়ার। তবে কোনো কোনো বইতে আরো এক্সট্রা করে সাসপেক্টেড লেয়ার, পটেনশিয়াল স্পেস যোগ করে 6টা লেয়ারের কথা বলা আছে, বাট হিস্টোলজি জেনক্রিয়াতে আমাদের এই তিনটি লেয়ারের বর্ণনাই আমরা পড়ব। নাও টাইপস অফ সেল লাইনিং লাং অ্যালভিওলাই। লাং অ্যালভিওলাইতে পাঁচ ধরনের সেল থাকে, টাইপ 1 অ্যালভিওলার সেল অর টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, ব্রাশ সেল, এন্ডোথেলিয়াল সেল এন্ড ম্যাক্রোফেজ। এর মধ্যে প্রথম দুটো সেল সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইপ 1 অ্যালভিওলার সেল এর কাজ হচ্ছে মেইনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, টাইপ 2 নিউমোসাইটের কাজ হচ্ছে সারফেক্টেন্ট তৈরি করা। এলিমেন্টারি সিস্টেম থেকে আমরা মেইনলি লিভার হিস্টোলজি সম্পর্কে জানবো। তো লিভার হিস্টোলজি আমি খুব সংক্ষেপে আলোচনা করব। মূলত লিভার হিস্টোলজিতে আমরা তিনটি ভাগে ভাগ করি, অর্থাৎ তিনটি স্ট্রাকচারাল ফরম্যাট আমরা দেখতে পাই, সেটি হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল, পোর্টাল লোবিউল এন্ড হেপাটিক অ্যাসিনাস। এই তিনটি স্ট্রাকচারের চারটি করে কোশ্চেনের উত্তর আমরা জানার চেষ্টা করব। সেই চারটি কোশ্চেন হচ্ছে হাউ দে ফর্ম, what is their shape, what is their alternate or another name, and what is their function. So first come to classic hepatic lobule. So first is how they form, that is first question আমাদের how they form। তাহলে ক্লাসিক হেপাটিক লোবিউল কিভাবে তৈরি হয়, আপনারা যদি একটু ছবি খেয়াল করেন তাহলে মাঝখানে থাকবে একটি সেন্ট্রাল ভেন এবং 6 কোণায় 6টি পোর্টাল ট্রায়াড মিলে যে ফর্মটি গঠিত সেটি হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল। তাহলে মাঝখানে সেন্ট্রাল ভেন, 6 কোণায় 6টা পোর্টাল ট্রায়াড মিলে যে ফর্মটি গঠিত সেটি হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল। নেক্সট এর শেপ হচ্ছে হেক্সাগোনাল। নেক্সট অ্যানাদার নেম, ইট ইজ কল্ড দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার, অর্থাৎ আমরা যদি মাইক্রোস্কোপের নিচে খেয়াল করি তাহলে এই ফর্মটি আমরা পাবো, এজন্য একে বলা হয় স্ট্রাকচারাল ইউনিট। নেক্সট ফাংশন, এই ক্লাসিক হেপাটিক লোবিউলের ফাংশন হচ্ছে এরা লিভারের ভেনাস ড্রেনেজকে কন্ট্রোল করে। নেক্সট পোর্টাল লোবিউল, হাউ দে ফর্ম, ছবিতে খেয়াল করেন মাঝখানে থাকবে একটি পোর্টাল ট্রায়াড, 3 কোণায় থাকবে 3টি সেন্ট্রাল ভেন, এই ফর্মটিকে বলা হয় পোর্টাল লোবিউল। সো শেপ ইজ ট্রায়াঙ্গুলার, অ্যানাদার নেম ইজ নিউট্রিশনাল লোবিউল, and its function is it control hepatocytes exocrine function, that is bile secretion কে কন্ট্রোল করে। নাও কাম টু হেপাটিক অ্যাসিনাস, হাউ দে ফর্ম, দুটো সেন্ট্রাল ভেনকে কানেক্ট করে যে এরিয়া তাকেই বলা হয় হেপাটিক অ্যাসিনাস, and shape is diamond shape, another name is metabolic unit or metabolic lobule, and its function is to control the oxygen supply of liver। আমাকে এরপর বেসিস করে তিনটি জোনে ভাগ করা হয়েছে, অর্থাৎ পোর্টাল ট্রায়াডের নিকটবর্তী জোন হচ্ছে সবচেয়ে বেশি অক্সিজেনেটেড জোন 1, তার পরবর্তী জোন তার থেকে কম অক্সিজেনেটেড জোন 2, এবং সেন্ট্রাল ভেনের নিকটবর্তী এরিয়া হচ্ছে সবচেয়ে কম অক্সিজেনেটেড জোন 3। So now come to urinary system. Urinary system consists of paired kidney, ureter, bladder and urethra. এখানে দুটো স্ট্রাকচার আমরা পাই, one is macroscopic, another is microscopic. So macroscopic এর মধ্যে দুটো ভাগে আমরা ভাগ করি, outer renal substances and inner renal sinus। আমরা ছবি দেখে বর্ণনাটা মূলত করব, এবং এই ছবিটা আমরা একটু খেয়াল করব যে আমরা ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার বলছিলাম outer renal substances, তাহলে আমরা outer দিক বোঝা বলছে ক্যাপসুলের দিকটা হচ্ছে outer, on the other hand আমাদের pelvis এর দিকটা হচ্ছে inner। তাহলে outer renal substances and inner renal sinus, আমাদের outer renal substances একেবারে বাইরের দিকে থাকে কর্টেক্স আর
রেনাল সাবস্টেন্সেস গঠিত। তাহলে প্রথমে আমরা একটু মেডুলার বর্ণনা করব। মেডুলা মূলত কিছু পিরামিড দ্বারা গঠিত। এই যে ত্রিকোণাকার যে শেপের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটি হচ্ছে একটি পিরামিড। এরকম 8 to 18 রেনাল পিরামিড মিলেই মূলত মেডুলা গঠিত। প্রত্যেকটি পিরামিডের আবার দুটো পার্ট, ওয়ান ইজ অ্যাপেক্স that is directed towards the sinus and a base that is directed toward the cortex। এবং এই পিরামিডের অ্যাপেক্সের একটি নাম আছে, তাকে বলা হয় প্যাপিলা। এই যে পিরামিডের অ্যাপেক্স যেটা কোনিক্যাল, তাকে বলা হয় প্যাপিলা। এবং প্যাপিলার ক্যারেক্টারিস্টিক, সেখানে কিছু ছিদ্র থাকে, পারফোরেশন থাকে, দ্যাট ইজ ফর্ম বাই কালেক্টিং ডাক্ট অর ডাক্ট অফ বেলিন। এবং এই যে একটি পিরামিড এবং তার সাথে যে অ্যাডজাসেন্ট কর্টেক্স থাকে, এটি মিলে তৈরি করে একটি রেনাল লোব। নাও কামস টু কর্টেক্স। সো কর্টেক্সের দুটো অংশ, একটা হচ্ছে কর্টিক্যাল আর্চ আর হচ্ছে কর্টিক্যাল কলাম। আমাদের পিরামিডের বা মেডুলার বেস থেকে, পিরামিডের বেস থেকে ক্যাপসুল পর্যন্ত যে অল্প অংশটুকু, তাকে বলা হয় আর্চ। অন দ্য আদার হ্যান্ড, দুটো পিরামিডের মাঝখান দিয়ে ক্যাপসুল থেকে সাইনাস পর্যন্ত লম্বা যে অংশ, তাকে বলা হয় কলাম। সো এই আর্চ এবং কলাম মিলে মূলত কর্টেক্সটি গঠিত। এটি হচ্ছে আমাদের আউটার রেনাল সাবস্টেন্সেস। এখন আসলে আমাদের ইনার রেনাল সাইনাস। আমরা বলেছি যে পিরামিডের অ্যাপেক্সকে বলা হয় প্যাপিলা। সেই প্যাপিলাতে ছিদ্র থাকে, সেই ছিদ্র তৈরি হয়েছে কালেক্টিং ডাক্ট দ্বারা। অর্থাৎ সেই কালেক্টিং ডাক্ট থেকে যে ইউরিনেশন হয়, যে ইউরিনটা আসে, সেই ইউরিন ইজ ফার্স্ট কালেক্ট বাই মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স সিক্রেশন ইজ রিসিভড বাই মেজর ক্যালিক্স, আলটিমেটলি পেলভিস ইউরেটা হয়ে ইউরিনারি ব্লাডার। সো মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস ইউরেটা, এগুলোকে বলা হয় এক্সক্রিটরি অ্যাপারেটাস অফ দ্য কিডনি। এই এক্সক্রিটরি অ্যাপারেটাস তার সাথে কিছু ব্লাড ভেসেল, কিছু এডিপোস টিস্যু মিলেই তৈরি হয় ইনার রেনাল সাইনাস। নেক্সট আমাদের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার থেকে আমরা মনে রাখবো, সেখানে সিক্রেটিং পার্ট থাকে, কালেক্টিং পার্ট থাকে। সিক্রেশন পার্ট থেকে আমাদের রেনাল কর্পাসল থাকে। রেনাল কর্পাসলের ক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সেখানে আমাদের একটা বাউমেন্স ক্যাপসুল থাকে। সেই বাউমেন্স ক্যাপসুলের দুটো লেয়ার থাকে। প্যারাইটাল লেয়ারটি তৈরি হয় সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা, বাট ভিসেরাল লেয়ারটি তৈরি হয় পোডোসাইট দ্বারা। এখানে স্পেশাল সেল থাকে, সেটি আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, এই যে আমাদের একটা রেনাল লোব, যেটা আমরা দেখেছিলাম আমাদের যখন রেনাল স্ট্রাকচার দেখেছিলাম, তখন যেখানে আমরা দেখেছিলাম উপরের দিকে অর্থাৎ বাইরের দিকে থাকে ক্যাপসুলের নিচে কর্টেক্স, আর ভিতরের দিকে থাকে মেডুলা। এই রেনাল কর্টেক্স এবং মেডুলাতে কোন কোন স্ট্রাকচার থাকে, এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমি যদি একটু ফর্মুলাটা আপনাদের মনে করে দিই বা একটু বলে দেই, তাহলে রেনাল কর্টেক্সে আমাদের চারটি স্ট্রাকচার থাকে, সংক্ষেপে মনে রাখবেন, পিসিটি, ডিসিটি, এফারেন্ট এন্ড ইফারেন্ট। সো আমাদের পিসিটি মিন্স প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিসিটি মিন্স ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এফারেন্ট মিন্স এফারেন্ট আর্টেরিওল এন্ড ইফারেন্ট মিন্স ইফারেন্ট আর্টেরিওল। সো এই চারটি স্ট্রাকচার মেইনলি অবস্থান করে রেনাল কর্টেক্স। আমরা যদি দেখি, এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, আমাদের ইফারেন্ট আর্টেরিওল, এফারেন্ট আর্টেরিওল, সবগুলো স্ট্রাকচার মূলত রেনাল কর্টেক্সে অবস্থান করে। অন্যথায় আমি যদি বলি লুপ অফ হেনলি লুপ, এটি অবস্থান করে মেডুলা। আমরা যদি বলি কালেক্টিং টিউবিউল, এটি অবস্থান করে মেডুলা। যে প্যাপিলার কথা আমরা বলেছিলাম যে পিরামিডের অ্যাপেক্সকে বলা হয় প্যাপিলা, যেটা পারফোরেট থাকে, এই হচ্ছে সেই পারফোরেশন। সো ছবিগুলো যদি আপনি একটু মিলিয়ে পড়েন, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। নাও কাম টু এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম থেকে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোরি পড়বো। জাস্ট এই ছবিটা আমি একটু মাথায় রাখবো। থাইরয়েড গ্ল্যান্ড ইজ কনসিস্ট অফ থাইরয়েড ফলিকল। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডে কি থাকে, অনেকগুলো ফলিকল থাকে। আমরা যে রাউন্ডেড শেপের অংশগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি হচ্ছে একটি ফলিকল। সেই ফলিকলের মধ্যে কি থাকে, ফলিকুলার সেল। দ্যাট ইজ ফলিকল ইজ কম্পোজড অফ ফলিকুলার সেল। আমরা ছোট ছোট যে সেলগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি সেলই হচ্ছে ফলিকুলার সেল। আমরা জানি থাইরয়েড হরমোন হচ্ছে T3 এবং T4। এই T3 এবং T4 তৈরি করে মূলত এই ফলিকুলার সেল। তৈরি করে এই হরমোনগুলো ব্লাডে না গিয়ে এই ফলিকুলের মধ্যেই অবস্থান করে। কোথায়, লুমেনে। কি আকারে অবস্থান করে, অ্যাজ কলয়েড। আর কলয়েড কি জিনিস, একটি জেলাটিনাস সাবস্টেন্সেস। এই সেলগুলো ছাড়াও এই থাইরয়েড গ্ল্যান্ডে আরো কিছু বড় সাইজের সেল পাওয়া যায়, তাকে বলা হয় প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার সেল, সেই সেলগুলোর কাজ হচ্ছে ক্যালসিটোনিন তৈরি করা, যার আলটিমেটলি কাজ হচ্ছে ক্যালসিয়াম লেভেলকে কমানো। নাও অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমরা জানি কর্টেক্স এবং মেডুলা। কর্টেক্স থেকে আমরা তিনটি লেয়ার পাই, গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলার রেটিকুলারিস। কোন লেয়ার থেকে কোন হরমোন আসে সেটা আপনারা পড়বেন, এবং কর্টেক্স মেডুলার পার্থক্যটি পড়ে নেবেন। হিস্টোলজি অফ প্যানক্রিয়াস থেকে খুব সংক্ষেপে, এক্সোক্রাইন প্যানক্রিয়াসকে বলা হয় কম্পাউন্ড অ্যাসিনার গ্ল্যান্ড, এবং এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকে 4 ধরনের সেল, তাদের হরমোন এবং কাজটি পড়বেন। Now we will discuss about lymphatic organ, and among the system-based histology, lymphatic organ is the most important. So there are two types of lymphatic organ. One is central or primary lymphatic organ, and another is peripheral or secondary lymphatic organ. And bone marrow and thymus are central primary organ. On the other hand, spleen, lymph node, solitary nodule, tonsil, appendix, and Pierce spaces are secondary lymphatic organ. So first of all, we have to know the difference between primary and secondary lymphatic organ. So primary এবং secondary lymphatic organ এর মধ্যে যেটা মেইন পার্থক্য, সেটি হচ্ছে যে আমাদের যে লিম্ফেটিক সেল, সেই লিম্ফেটিক সেলগুলো মূলত তৈরি হবে, ম্যাচিউর হবে, ডিফারেন্সিয়েশন হবে প্রাইমারি লিম্ফেটিক অর্গানে। অন দ্য আদার হ্যান্ড, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো হচ্ছে তাদের ব্যাটেল ফিল্ড, অর্থাৎ যেখানে বহির্শত্রুর সাথে তাদের যুদ্ধ হবে, মোকাবেলা হবে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডির রিঅ্যাকশন হবে। এটি হচ্ছে বেসিক পার্থক্য। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের প্রাইমারি লিম্ফেটিক অর্গানে আইদার টি সেল অথবা বি সেল, যে কোনো একটি সেল থাকবে। অন দ্য আদার হ্যান্ড, সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান কন্টেইন বোথ টি এন্ড বি সেল। প্রাইমারি লিম্ফয়েড অর্গানে অ্যান্টিজেনের সঙ্গে কোনো কন্ট্যাক্ট থাকে না, বাট সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে এখানে মেইন বিষয়টাই হচ্ছে অ্যান্টিবডির সাথে, অ্যান্টিজেনের সাথে তাদের রিঅ্যাকশন সংঘটিত হয়। প্রাইমারি লিম্ফয়েড অর্গান বয়স বাড়ার সাথে সাথে ছোট হয় বা অ্যাট্রোফাইড হয়। অন দ্য আদার হ্যান্ড, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বয়স বাড়ার সাথে সাথে তাদের সাইজ বড় হয়। সো এই পার্থক্যগুলো আমরা খেয়াল রাখবো। আমরা তিনটি লিম্ফয়েড অর্গান নিয়ে কথা বলবো, thymus, lymph node, and spleen. So first, we will describe thymus. So what is thymus? It is a bilateral lymphoepithelial organ that is located in the mediastinum. And we have already known that thymus is a primary lymphoid organ. So one lymphoid cell, that is T cell, is mature here. So what of the thymus আমরা জেনেছি যে বয়স বাড়ার সাথে সাথে প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলো অ্যাট্রোফাই হয়, ছোট হয়, সাইজে কমে যায়। সো ডিউরিং বার্থ থাইমাসের ওয়েট থাকে 15 গ্রাম, পিউবার্টিতে 35 গ্রাম, 25 ইয়ার্সে 25 গ্রাম, 60 ইয়ার্সে less than 15 গ্রাম, 70 ইয়ার্সে less than 5 গ্রাম। অর্থাৎ যত বড় হয়, বয়স বাড়ে, তত থাইমাসের ওজন কমতে থাকে। Now the most important is histological structure of thymus. আমরা ছবি দেখে মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের মনে রাখাটা সহজ হবে। প্রথম কথা, thymus consists of two lobe covered by a capsule. এটি হচ্ছে প্রথম কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লোবের ছবি, এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যাপসুলের ছবি। So thymus consists of two lobe covered by a capsule. এই হচ্ছে সেই ক্যাপসুল, যে ক্যাপসুলটি থাইমাসকে ঘিরে থাকে। From capsule, connective tissue trabeculae or septa enter into the lobule, enter into the lobe and divide it into lobule. অর্থাৎ আমরা প্রথমে লোব পেলাম, কাভার হিসেবে ক্যাপসুল পেলাম, ক্যাপসুল থেকে সেপ্টা গিয়ে সেই লোবকে লোবিউলে ভাগ করবে। অর্থাৎ এই যে
other hand, medulla is plain. Question is why cortex is dark? Answer is the amount of T lymphocyte is more in cortex. That is why it is dark. Why medulla pale? The amount of T lymphocyte is less in medulla, so it is plain. আরেকটা ইনফরমেশন মাথায় রাখবেন, থাইমাস ডাজ নট কন্টেইন লিম্ফ্যাটিক নোডিউল। অর্থাৎ লিম্ফ্যাটিক সেলগুলো ডিসক্রিট ভাবে থাকতে পারে অথবা একটি নোডিউল ফর্মেশন করে থাকতে পারে। থাইমাসের ক্ষেত্রে সেটি কোনো নোডিউল ফর্মেশন করে না, হোমোজেনাসলি ডিস্ট্রিবিউটেড থাকে। এইজন্য বলা হয়েছে থাইমাস ডাজ নট কন্টেইন লিম্ফ্যাটিক নোডিউল। নেক্সট আমরা যেটি জানতে হবে যে থাইমাসকে যে আমরা দুটো ভাগে ভাগ করলাম, অর্থাৎ আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা, সেই কর্টেক্স এবং মেডুলাতে কি অবস্থান করে? আমরা জানি যেহেতু থাইমাস একটি প্রাইমারি লিম্ফয়েড অর্গান এবং এখানে টি লিম্ফোসাইট থাকে, সো both cortex and medulla contain T lymphocyte. But the difference is in cortex there is immature T lymphocyte, in medulla there is mature T lymphocyte. So এই জিনিসটা আমরা এইভাবে মনে রাখতে পারি। আমরা জানি T lymphocyte অর্থাৎ একটি ব্লাডের সেল, সো বোন ম্যারো থেকে প্রোডিউস হয়, ম্যাচুরেশনের উদ্দেশ্যে যখন থাইমাসে আসে তখন সে কর্টেক্স দিয়ে এন্ট্রি করে এবং সংখ্যায় অনেক বেশি পরিমাণে আসে। এইজন্য আমরা কর্টেক্সের ডাক পেয়েছি, সেখানে T lymphocyteর পরিমাণ বেশি, বাট সেগুলো থাকে ইমম্যাচিউর। এদের একটি নাম হচ্ছে থাইমোসাইট। দেন এরা ধীরে ধীরে কর্টেক্স থেকে মেডুলার দিকে যায় এবং ধীরে ধীরে ম্যাচিউর হয়। এইজন্য মেডুলাতে আমরা ম্যাচিউর T lymphocyte পাই, বাট তাদের সংখ্যা কম থাকে, এইজন্যই মেডুলা পেয়ে থাকে। সেকেন্ড, এপিথেলিয়াল রেটিকুলার সেল এবং ম্যাক্রোফেজ, এই দুটো জিনিস কর্টেক্সেও যেমন থাকে মেডুলাতেও তেমন থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটি শুধুমাত্র মেডুলাতে থাকে সেটি হচ্ছে হ্যাসেলস কর্পাস। তাহলে ওভারঅল আমরা মনে রাখবো কর্টেক্সে একটি ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটি হচ্ছে ইমম্যাচিউর টি লিম্ফোসাইট অর থাইমোসাইট। কর্টেক্সে দুটো মেডুলাতে দুটো ইম্পর্টেন্ট জিনিস থাকে, ওয়ান ইজ ম্যাচিউর টি লিম্ফোসাইট, অ্যানাদার ইজ হ্যাসেলস কর্পাস। Function of thymus, important is T lymphocyte production, another is some hormone is produced in thymus. Now the second lymphatic organ, that is lymph node. Lymph node gross feature, it have a convex surface and a concave depression. তাহলে আমরা থাইমাসকে যেমন ক্যাপসুলেটেড পেয়েছিলাম, ঠিক তদ্রুপ আমরা দেখতে পাই যে লিম্ফ নোডেও কিন্তু ক্যাপসুল থাকে। থাইমাস আমরা যখন দেখেছিলাম যে ক্যাপসুল থেকে ট্রাবেকুলি গিয়েছিল, ঠিক তদ্রুপ লিম্ফ নোডেও ক্যাপসুল থেকে ট্রাবেকুলি যায় এবং এই লিম্ফ নোডের শেপটা কিন্তু অনেকটা বিন শেপ এবং এর ইম্পর্টেন্ট যে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক সেটি হচ্ছে এর দুটো সারফেস। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, এটি হচ্ছে কনভেক্স সারফেস আর এটিকে বলা হয় কনকেভ সারফেস বা ডিপ্রেশন বা হাইলাম। এখন এই দুটো সারফেসের গুরুত্ব আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা জানবো কনভেক্স সারফেসের কি গুরুত্ব। কনভেক্স সারফেসের গুরুত্ব হচ্ছে ইট ইজ দ্য এন্ট্রেন্স সাইট অফ এফারেন্ট লিম্ফ ভেসেল। আমরা জানি লিম্ফ ভেসেলস আর টু টাইপস, ওয়ান ইজ afferent lymph vessel, another is efferent lymph vessel. Efferent হচ্ছে যে আসে, efferent হচ্ছে যে যায়। সো লিম্ফ নোড ছাড়া আমাদের বডিতে বাকি যে লিম্ফেটিক অর্গানগুলো আছে সেখানে শুধুমাত্র efferent lymph vessel থাকে। একমাত্র লিম্ফ নোডেই both afferent and efferent দুই ধরনের লিম্ফ ভেসেলই অবস্থান করে। এর মধ্যে লিম্ফ নোডের afferent lymph ভেসেলগুলো এসে যেখানে নোঙ্গর করে বা যেখানে যেই স্পেস দিয়ে প্রবেশ করে সেটি হচ্ছে কনভেক্স সারফেস। তাহলে কনভেক্স সারফেসের গুরুত্ব হচ্ছে এটি যে ইট ইজ দ্য এন্ট্রেন্স সাইট অফ afferent lymph vessel এবং এই afferent lymph ভেসেলগুলো সেই কনভেক্স সারফেসের ক্যাপসুল দিয়ে ঠিক যে জায়গায় এসে নোঙ্গর করে সেই জায়গার আবার এক্সট্রা আরেকটা নাম আছে, তাকে বলা হয় সাব ক্যাপসুলার সাইনাস, অর্থাৎ সেই ক্যাপসুলের নিচে আরেকটা স্পেসে এসে এন্ট্রি করে। সো কনভেক্স সারফেসের ইম্পর্টেন্স হচ্ছে ইট ইজ দ্য এন্ট্রেন্স সাইট অফ afferent lymph vessel এবং যেই সাইটে সে স্পেশালি এন্টার করে সেই জায়গাটার নাম হচ্ছে সাব ক্যাপসুলার সাইনাস। নাও কাম টু concave depression or hilum. Concave depression or hilum, it is a gateway যেটা দিয়ে some enter into the lymph node and some exit from the lymph node. So আমরা যদি আমাদের তীর চিহ্ন খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রেড, অর্থাৎ blood vessels lymph node এন্ট্রি করছে, তার পাশে হচ্ছে নার্ভও এন্ট্রি করে। তাহলে blood vessels and nerve enter the lymph node, on the other hand vein and efferent lymph vessel exit the organ. তাহলে হাইলামের ইম্পর্টেন্সটা খুব ভালো করে মনে রাখতে হবে। এটি হচ্ছে একটি গেটওয়ে যেখান দিয়ে vein and nerve, artery and nerve enter the organ, vein and efferent lymph vessel exit the organ. এবং সবসময় মনে রাখবেন যে লিম্ফ ভেসেলগুলো আসে সেটি অ্যাফারেন্টই হোক কিংবা এফারেন্টই হোক, সেগুলো সবসময় ভালভ থাকে, অর্থাৎ সেগুলো ভালভ যুক্ত। সো এখন আমরা লিম্ফ নোডকে এরিয়া ওয়াইজ ভাগ করব। আমরা থাইমাসকে ভাগ করেছিলাম আউটার কর্টেক্স, ইনার মেডুলা, বাট লিম্ফ নোডের ভাগটা আমাদের একটু ভিন্ন হবে। সেখানে আমরা কর্টেক্সকে আবার দুটো অংশে ভাগ করি, অর্থাৎ আমরা ক্যাপসুল থেকে শুরু করে আমাদের যেই পার্পল পোর্শনের মাথা পর্যন্ত যে অংশ এটাকে আমরা বলি আউটার কর্টেক্স। আমরা মাঝখানে যে স্কাই ব্লু পোর্শনটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি ইনার কর্টেক্স অর প্যারা কর্টেক্স এবং একেবারে ভিতরে যে স্পেস তাকে বলা হয় মেডুলা। তাহলে থাইমাসকে আমরা যেমন দুটো ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ আউটার কর্টেক্স, ইনার মেডুলা, বাট লিম্ফ নোডকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম, আউটার কর্টেক্স, ইনার কর্টেক্স অর প্যারা কর্টেক্স এন্ড মেডুলা। নেক্সট আমরা জানতে হবে এই তিনটি স্পেসেই কি কি জিনিস অবস্থান করে, এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ডিয়ার ভিউয়ার্স একটু মনে রাখেন, খেয়াল করে দেখেন, আমাদের থাইমাস ছিল প্রাইমারি লিম্ফেটিক অর্গানের একটি পার্ট, সো সেখানে ছিল শুধুমাত্র একটি লিম্ফয়েড সেল অর্থাৎ টি সেল। বাট আমরা জানি যে লিম্ফ নোড হচ্ছে একটি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, সো সেখানে টি সেল এবং বি সেল দুটোই অবস্থান করছে। এর মধ্যে আউটার কর্টেক্সে মেইনলি অবস্থান করে বি লিম্ফোসাইট। নেক্সট আমাদের ইনার কর্টেক্স অর প্যারা কর্টেক্সে অবস্থান করবে টি লিম্ফোসাইট এবং মেডুলাতেও অবস্থান করে বি লিম্ফোসাইট। তাহলে আমরা যদি এইভাবে মনে রাখি যে বি, টি এবং বি, অর্থাৎ আমাদের আউটার কর্টেক্সে বি লিম্ফোসাইট, ইনার কর্টেক্সে টি লিম্ফোসাইট এবং মেডুলাতে বি লিম্ফোসাইট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বি লিম্ফোসাইট দুই জায়গাতেই অবস্থান করে, অর্থাৎ আউটার কর্টেক্সে অবস্থান করে সে এবং মেডুলাতেও অবস্থান করে। অন দ্য আদার হ্যান্ড টি লিম্ফোসাইট শুধুমাত্র ইনার কর্টেক্স বা প্যারা কর্টেক্সে অবস্থান করে, এটা খুব ভালো করে মনে রাখবেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটি আউটার কর্টেক্সে থাকে সেটি হচ্ছে জার্মিনাল সেন্টার। তাহলে আউটার কর্টেক্সের আরেকটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে জার্মিনাল সেন্টার যেটি আউটার কর্টেক্সে থাকে। নাও কাম টু স্প্লিন। স্প্লিন ইজ অলসো এ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। জেনারেল স্ট্রাকচারের মধ্যে আমরা থাইমাসকে যেমন ক্যাপসুল দ্বারা কভার পেয়েছিলাম, লিম্ফ নোডকেও আমরা ক্যাপসুল দ্বারা কভার পেয়েছিলাম, ঠিক তদ্রুপ স্প্লিনও একটা ক্যাপসুল থাকবে। থাইমাসে যেমন ক্যাপসুল থেকে ট্রাবেকুলি গিয়েছিল, লিম্ফ নোডেও ক্যাপসুল থেকে ট্রাবেকুলি গিয়েছিল, স্প্লিনও ক্যাপসুল থেকে ট্রাবেকুলি যাবে। সো ক্যাপসুল এবং ট্রাবেকুলি এই দুটো জিনিস থাইমাস, লিম্ফ নোড, স্প্লিন তিনটির জন্য সমানভাবে প্রযোজ্য। থাইমাসকে আমরা ভাগ করেছিলাম আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। লিম্ফ নোডকে ভাগ করেছি আউটার কর্টেক্স, ইনার কর্টেক্স এন্ড মেডুলা। But it is interesting that there is no cortex and medulla in spleen. Rather, they are contain pulp.
There is two types of pulp. One is white pulp, another is red pulp. So what is pulp? Pulp means parenchyma. স্প্লিনের প্যারেনকাইমাকেই বলা হয় pulp. So আমরা জানবো red pulp এবং white pulp সম্পর্কে। So এই ছবির সাথে আমরা একটু খেয়াল রাখবো, white pulp থাকে 25% আর red pulp থাকে around 75%. So আমরা যদি এই ছবিটা ভালো করে খেয়াল করি তাহলে আমরা একটি রাউন্ডেড বলের ন্যায় অংশ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত white pulp। এটি ছাড়া বাকি যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে red pulp। এবং এর মাঝখান দিয়ে একটি আর্টারিউল গেছে, তার নাম সেন্ট্রাল আর্টারিউল। সো সেন্ট্রাল আর্টারিউলকে ঘিরে রাউন্ডেড যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটি মূলত থাকে স্প্লিনের হোয়াইট পাল্প। সো এটি আবার তিনটি অংশে বিভক্ত। এই সেন্ট্রাল আর্টারিউলকে ঘিরে হোয়াইট পাল্পের প্রথম জোনে অবস্থান করে টি সেল। আপনারা ছবিতে খুব প্রত্যেকটি লেখা খুব ভালো করে খেয়াল রাখবেন। দেখেন সেন্ট্রাল আর্টারিউলকে ঘিরে প্রথম জোনে আছে টি সেল অ্যাজ পেরি আর্টারিওলার লিম্ফয়েড শিট, যাকে আমরা সংক্ষেপে বলি পালস। সো হোয়াইট পাল্পের তিনটি জোন, সেন্ট্রাল আর্টারিউলকে ঘিরে প্রথম জোনে অবস্থান করে টি সেল অ্যাজ পালস, সেকেন্ড জোনে অবস্থান করে বি সেল এবং একেবারে প্রান্তে অবস্থান করে ডেনড্রাইটিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই হচ্ছে আমাদের পয়েন্ট। নাও কাম টু রেড পাল্প। রেড পাল্প ইজ কনসিস্ট অফ splenic cord and sinusoid. So রেড পাল্পে দুটো জিনিস থাকে, খুব ভালো করে খেয়াল করেন, একটি হচ্ছে কর্ড আর একটি হচ্ছে সাইনোসয়েড। আমরা ছবিতে এস আদ্যক্ষরে কিছু জিনিস দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সাইনোসয়েড, আর এস ছাড়া বাকি যে অংশ সেটিকে বলা হয় কর্ড। আমি নেক্সট আরেকটি ছবিতে একটু বড় করে দেখাচ্ছি কর্ড এবং সাইনোসয়েডকে। এই পোর্শনটি হচ্ছে সাইনোসয়েড লেখাই আছে ছবিতে, আর বাকি যে খালি জায়গাগুলো সেটি হচ্ছে কর্ড। সো কর্ড জিনিসটা কি? কর্ড ইজ কালেকশন অফ সাম সেলস এন্ড ফাইবার। তাহলে কর্ডে মূলত কি থাকে? কিছু সেল থাকে, কিছু ফাইবার থাকে। কি সেল? এখানে ম্যাক্রোফেজ থাকে, কিছু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে। সো কর্ড ইজ কালেকশন অফ সাম সেলস এন্ড ফাইবার। এন্ড হোয়াট ইজ সাইনোসয়েড? আমরা জানি যে স্প্লিনের যে ক্যাপিলারি তাকেই মূলত বলা হয় সাইনোসয়েড। আমরা ক্যাপিলারি টাইপস বলেছি, সেখানে সাইনোসয়েডাল ক্যাপিলারি বলেছি, সেখানে এক্সাম্পলে সাইনাস ল্যাব বলেছি, তার মধ্যে সাইনাস মিন্স আমরা বলেছিলাম স্প্লিন। তাহলে স্প্লিনের যে ক্যাপিলারি তাকেই বলা হয় সাইনোসয়েড। সো এই ক্যাপিলারি অর্থাৎ সাইনোসয়েড এবং তার পাশে যে খালি জায়গায় কিছু সেল থাকে সেগুলোকে কালেক্টিভলি বলা হয় রেড পাল্প। এবং এই সাইনোসয়েডের মধ্যে আবার একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে, তার নাম স্টেপ সেল। এটা আপনাদের মনে রাখতে হবে। এখন কোশ্চেন ইজ হোয়াই দিস ফরম্যাট ইন স্প্লিন? অ্যাকচুয়ালি এই ফরম্যাটের মাধ্যমে স্প্লিন দুটো সার্কুলেশন মেইনটেইন করে। ওয়ান ইজ ক্লোজড সার্কুলেশন, অ্যানাদার ইজ ওপেন সার্কুলেশন। যে সার্কুলেশনের মাধ্যমে সেলগুলো ভেসেল থেকে বের হয় না, অর্থাৎ আর্টারিয়াল হয়ে সাইনোসয়েড হয়ে ভেনে চলে যায়, সেই সার্কুলেশনকে বলা হয় ক্লোজড সার্কুলেশন। আর যে সার্কুলেশনে ব্লাড সেলগুলো ভেসেল থেকে বের হয়ে কিছু সময়ের জন্য কর্ডে অবস্থান করে, সেই কর্ড থেকে পরবর্তীতে আবার সাইনোসয়েড হয়ে ভেনে চলে যায়, সেই সার্কুলেশনকে বলা হয় ওপেন সার্কুলেশন। তাহলে কেন ক্লোজ? সেলগুলো ভেসেল থেকে বের হয় না। কেন ওপেন? সেলগুলো ভেসেল থেকে বের হয়ে কর্ডে নামে, কর্ড থেকে পরবর্তীতে আবার সার্কুলেশন যায়। সো ফাংশনটা পড়ে নেবেন। এই লিম্ফেটিক অর্গানের মধ্যে একটা পার্থক্য আছে, সেটিও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে নেবেন। আওয়ার লাস্ট টপিক ইজ স্কিন। সো হিস্টোলজিক্যালি স্কিন ইজ কম্পোজড অফ টু লেয়ার, ওয়ান ইজ এপিডার্মিস, অ্যানাদার ইজ ডার্মিস। So epidermis আমরা জানি it is composed of keratinized stratified squamous epithelium. It is developed from ectoderm and there is 5 layers: stratum corneum, lucidum, granulosum, spinosum and basali. এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, ঠিক স্কিনে থাকে 5টি লেয়ার, থিন স্কিনে থাকে 4টি লেয়ার। তাহলে যে লেয়ারটি থিন স্কিনে থাকে না সেটি হচ্ছে সেকেন্ড লেয়ার, স্ট্রাটাম লুসিডাম, এটি শুধুমাত্র থিক স্কিনে পাওয়া যায়। অন আদার হ্যান্ড ডার্মিস হচ্ছে দুটো ভাগে বিভক্ত, সুপারফিশিয়াল ক্যাপিলারি লেয়ার, ডিপ রেটিকুলার লেয়ার। এপিডার্মিস যেমন ectoderm থেকে আসে, বাট ডার্মিসটি আসে মেসোডার্ম থেকে। এটা খেয়াল রাখবেন, ডার্মিস ইজ মেসোডার্মাল। এখানে মূলত সেলগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। there are 4 types of cell present in skin: keratinocyte, melanocyte, Langerhans cell and Merkel cell. First keratinocyte, যেটা আমরা জানি যে মূলত আমাদের স্কিনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে keratinocyte stratified squamous epithelium. So maximum সেল হচ্ছে keratinocyte, অর্থাৎ 90% সেল হচ্ছে keratinocyte. On the other hand, melanocyte এরা হচ্ছে নিউরাল ক্রেস্ট অরিজিন, এদেরকে পাওয়া যায় বেসাল লেয়ারে, এদের কাজ হচ্ছে মেলানিন তৈরি করা। নাও Langerhans cell, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, Langerhans cell হচ্ছে পার্ট অফ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, অর্থাৎ এটি একটি মনোসাইট যেটি এখানে অবস্থান করে, অর্থাৎ এর অরিজিন হচ্ছে বোন ম্যারো, কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। নাও Merkel cell, এটিকেও পাওয়া যায় বেসাল লেয়ারে। সো বেসাল লেয়ারে দুটো সেল পাওয়া যায়, ওয়ান ইজ melanocyte, another is Merkel cell. So 2M. And ডার্মিসের দুটো লেয়ার সম্পর্কে আপনারা ধারণা নেবেন। Now appendages of skin. There are 4 appendages of skin: hair, nail, sweat and sebaceous gland. এবং আপনাদেরকে জানতে হবে যে সোয়েট এবং সেবাসিয়াস গ্ল্যান্ড গুলো কোথায় আমরা বেশি পরিমাণে পাবো, কোথায় অ্যাবসেন্ট থাকে। তো এটি আপনাদের শীটে দেওয়া আছে। শীট ছাড়াও যেটা আপনারা একটু মনে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন যে সোয়েট গ্ল্যান্ড এটি নিউমেরাস থাকে পাম, সোল, স্ক্যাল্প, ফেস, ফোরহেড। এই 5টি জায়গায় এটি নিউমেরাস থাকে, যেটা আপনাদের লাস্ট আওয়ার বইতেও আছে। পাম, সোল, স্ক্যাল্প, ফোরহেড এবং ফেস, এই 5টি জায়গায় সোয়েট গ্ল্যান্ড নিউমেরাস থাকে। অন দ্য আদার হ্যান্ড অ্যাবসেন্ট থাকে টিম্প্যানিক মেমব্রেন, মার্জিন অফ লিড, nail bed, nipple, inner surface of prepuce, labia minora, glans penis and glans clitoris. So এই ডিস্ট্রিবিউশন গুলো কোথায় বেশি কোথায় কম খুব ভালো করে পড়বেন। তো ডিয়ার ভিউয়ার্স, অনেকক্ষণ ধরে আমরা হিস্টোলজি লেকচার নিয়ে আলোচনা করছিলাম। আমরা বেসিক হিস্টোলজি জানলাম, সিস্টেম হিস্টোলজি জানলাম। আমি মনে করি আপনারা যদি শীটটি সুন্দরভাবে গুছিয়ে এক্সট্রা ইনফরমেশন গুলো সেখানে অ্যাকুমুলেট করে ছবি দেখে প্রিপারেশনটি নেন, এবং শীটের লাস্টের দিকে আপনাদের লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে। আমি কোশ্চেন সরাসরি আলোচনা না করলেও তার ভিতরে যে টপিকগুলো সেগুলো আপনাদেরকে মেসেজ দিয়ে দিয়েছি। আপনারা যদি সেই বেসিকটা নিয়ে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন, আশা করি আপনাদের একটি ভালো প্রিপারেশন হবে। আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকে লেকচার এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।